সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2021-এর আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আগামী 9 আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিবসের যে এবারে প্রতিপাদ্য বিষয়, কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান। এই প্রতিপাদ্য বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখছি যে সারা দেশে আদিবাসী দিবস উপলক্ষে অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে এবং এবারও আয়োজনের সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন যে কোভিড-19 করোনা মহামারীর জন্য এবার অনুষ্ঠানগুলো বেশিরভাগ অনুষ্ঠানই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হবে। তো আমরা আজকের এই যে আদিবাসী ভাষায় কবিতা পাঠ নামে একটি ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি আইপি নিউজের পক্ষ থেকে, এবং এই অনুষ্ঠানটি সরাসরি আমাদের আইপি নিউজ ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে আমরা এই অনুষ্ঠানটি রেকর্ডিং করছি। তা আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে আমাদের আমন্ত্রিত কবি তারা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাহাড় ও সমতল থেকে আমাদের অতিথি কবি, আদিবাসী অতিথি কবি তারা আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন এবং আরো কয়েকজন তারা অংশগ্রহণ করবেন। আমরা তাদের কাছ থেকে আসলে বর্তমানে বাংলাদেশে যে আদিবাসী ভাষা, আসলে আদিবাসী ভাষা বলতে আমরা আসলে আদিবাসী জাতিগোষ্ঠীদের ভাষাগুলোর কথাই বোঝাচ্ছি, যেটি যেমন চাকমাদের চাকমা ভাষা, হাজংদের হাজং ভাষা, গারোদের আচিক ভাষা, এরকম প্রত্যেকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশে প্রায় 41টির মতো মাতৃভাষা রয়েছে এবং জাতিগোষ্ঠী রয়েছে আদিবাসীদের প্রায় 54টি। তো আমরা সেই ভাষাভাষীর অবস্থাগুলো কি এবং সেই ভাষায় যে তাদের যে জীবন কাহিনী, গল্প, কবিতা, যে সাহিত্যগুলো রয়েছে, সেই সাহিত্যগুলো কি পর্যায়ে রয়েছে আসলে সেটি আমরা দেখব। আমাদের দর্শক শ্রোতা তারা সেই বিষয়গুলো আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন। সেই সাথে যারা উদীয়মান তরুণ কবি লেখক আছেন, যারা সাহিত্য চর্চা করেন, মূল স্রোতধারার ভাষা বাংলার পাশাপাশি আদিবাসী ভাষায় কবিতা, গল্প, উপন্যাস লিখবার চেষ্টা করেন, তারা সহ অনুপ্রাণিত হবে বলে আমরা মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক এবং অতিথি কবি আপনাদের, সেই সাথে আপনারা যারা এই আইপি নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আজকে কবি হিসেবে এখানে যারা উপস্থিত আছেন এবং থাকার কথা রয়েছে তাদের নামগুলো আমি একবার পড়ে নিচ্ছি। একে সেরাম, থিফিল নকরেক, পরপা কুজুর, পরাগ রিসিল, হরেন্দ্রনাথ সিং, মুকুল কান্তি ত্রিপুরা, স্বপন এক্কা, ইয়াংআন মুরো, মিঠুন কোচ, সুবর্ণা পলিদ্রং, শ্রীধাম হাজং, অনির্বাণ বানায়। আমার বন্ধুবর মিঠুন রাকসাম, ঠকবিরিম এর প্রকাশক, তিনি এখানে উপস্থিত আছেন সহ উপস্থাপনায়। সেই সাথে আইপি নিউজের পক্ষ থেকে আমরা সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনবো আমাদের শ্রদ্ধাভাজন একে সেরামদার কাছ থেকে, যে একে সেরামদা দীর্ঘদিন ধরে আসলে সাহিত্য, আদিবাসী সাহিত্য, বাংলা সাহিত্য, সেই সাথে সাহিত্য নিয়ে তিনি অনেক লেখালেখি করেন, সাহিত্য নিয়ে আছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা একে সেরামদার কাছ থেকেই আমরা কথাগুলো শুনে আমাদের অনুষ্ঠান শুরু করব, যে আসলে বর্তমানে আদিবাসীদের যে সাহিত্য, যা আদিবাসীদের কাব্য, আদিবাসীদের কবিতা কি পর্যায়ে রয়েছে, এবং সেই সাথে মণিপুরী ভাষায় যে কবিতা কাব্য যে আপনি লেখালেখি করেন সেটি নিয়েও যদি আপনি আমাদের একটু যদি ধারণা দেন সকলের উদ্দেশ্যে, তারপরে আমরা আপনার ভাষায় একটি কবিতা শুনবো। আমরা এখন ফ্লোর দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি
কবি এ কে শেরামদাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সোহেল আজম। আজকে যে একটা বিশেষ আয়োজন, আন্তর্জাতিক আদিবাসী দিবসকে উপলক্ষ করে আদিবাসী ভাষায় কবিতা পাঠের যা আসর আয়োজন হয়েছে, এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, বিশেষ করে সোহেল হাজমকে। বাংলাদেশে আমরা আদিবাসী জনগোষ্ঠী আছি, সংখ্যার হিসাবটা একটু ব্যতিক্রম, বিভিন্ন ধর্মী হলেও কমপক্ষে 50টির মতো আদিবাসী তো আছি আমরা। আমাদের প্রত্যেকের মাতৃভাষা আছে, সাহিত্য আছে, এবং আমরা অনেকেই, আমাদের বাংলাদেশের যারা আদিবাসী, আমরা অনেকেই নিজেদের মাতৃভাষায় আমরা সাহিত্য চর্চা করে থাকি। আমি নিজে মণিপুরী জনগোষ্ঠীর, আমার মাতৃভাষার নাম মণিপুরী ভাষা। আমি মণিপুরী ভাষায় সাহিত্য চর্চা করি। আমার মণিপুরী ভাষা সম্পর্কে যদি বলি, অত্যন্ত প্রাচীন একটি ভাষা। আমাদের সাহিত্য অনেক প্রাচীন, কমপক্ষে 2000 বছর আমাদের সাহিত্যের ইতিহাস আছে। কিন্তু বাংলাদেশে আমাদের জনগোষ্ঠীর আগমন প্রায় 300 বছরের মতো হলেও এখানে কিন্তু সাহিত্য চর্চা খুব বেশি দিন আগের নয়। 1975 সালেই প্রথম আমরা একটি সংগঠন সৃষ্টির মাধ্যমে দীপান্বিতা নামের সংকলন মাধ্যমে ভাষার সাহিত্য চর্চা শুরু করি। এরপর থেকে আমাদের মণিপুরী ভাষা এবং সাহিত্যের চর্চা অব্যাহত চলেছে। কিভাবে বাংলাদেশের আমাদের ভাষা লেখা করছেন, লিখছেন, গল্প উপন্যাস লিখছেন, এই যে বিচ্ছিন্ন ভাবে আমরা সাহিত্য চর্চা করছি, আমরা কিছুটা বিচ্ছিন্নতার কারণে কিন্তু আমরা জাতীয় ধারা, জাতীয় সাহিত্যের যে স্রোতধারা, সে কিন্তু খুব বড় ধরনের একটা প্রভাব পাচ্ছে না। সুতরাং আমাদের প্রয়োজন এখন আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করার, যার আমরা বাংলাদেশ বিভিন্ন ভাষায় যে আমরা সাহিত্য করছি, আমাদের সাহিত্যগুলোকে, আমাদের কবিতা, আমাদের উপন্যাসগুলোকে আমরা মূল ধারা যে সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের কাতারে আমরা নিয়ে যেতে, তাদেরকে সমৃদ্ধ করতে পারে আমাদের ভাষা সাহিত্যের মাধ্যমে। এটা কিন্তু এখন প্রয়োজন অত্যন্ত। সুতরাং আমার মনে হয় আজকে যারা আয়োজক আছেন তারাও আগামীতে শুধু এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন নয়, আমরা প্ল্যাটফর্ম করতে পারি যার মাধ্যমে আমরা নিয়মিত নয়, আমরা জাতীয়ভাবে একটা অনুষ্ঠান করতে পারি আদিবাসী সাহিত্য নিয়ে। তাহলে আমার মনে হয় আদিবাসী সাহিত্য বাংলাদেশের প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য অবস্থান যে আমরা সৃষ্টি করতে পেরেছি, আমরা বোধহয় তা করতে পারবো। আমি নিজের কথা একটু বলি। আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করছি, আমার নিজের বয়স এখন 69। তারপরে আমি নিজেকে তরুণ কবি মনে করি। আজকে যারা আমার চেয়েও তরুণতর কবি যারা আছেন আদিবাসী জনগোষ্ঠীর, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তা আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের সাহিত্য এগিয়ে যাবে। হারাবো না। আমার নিজের একটি কবিতা পাঠ করে তার বাংলা অনুবাদও পাঠ করব আমি, তারপরে আমি আমার শেষ করতে চাই আজকের মতো। এর আগে বলি, আমি আমার ভাষায়, অর্থাৎ মণিপুরী ভাষায় আমার কবিতার বই বেরিয়েছে 4টি, আর বাংলা ভাষায় কবিতার বই বেরিয়েছে 5টি। এছাড়াও অন্যান্য গল্প, উপন্যাস ইত্যাদি মিলিয়ে মণিপুরী এবং বাংলা ভাষা মিলিয়ে আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 37টি। আমি এখন মণিপুরী ভাষায় একটি কবিতা পাঠ করছি, তারপর পরে আমি বাংলা পাঠ করব। আমার কবিতার শিরোনাম হিংলিব কবি নঙ্গিতা ভক্ত। হিংলিব কবি নঙ্গিতা ভক্ত কবিতা ইরিবা নঙ্গিতা ভক্ত ওয়াকল খাল্লিব মাংলিব মাংলিব ওয়াইয়া। আসলে ইরচাকনি আইনে হিংলিব খাই ওয়াকল খানখিনি mang bang kini wari shuri kini ashi bagi kayat ta akraba deishu lep kini punnamat kobita iba wakal khanba mang punnamat aduna iriba ni kobita nangi damak ta he hingli ba kabi aduga shrimati hayyaram gai shikraba lairam len ta thoka kabi shingu ekak kaw budi leite makhoi budi latuna thamjai sriti gi podon thanduna adubu makhoi gi damak ta dei kobita ide ꯑꯩꯅ ꯏꯔꯤꯕꯗꯤ ꯍꯧꯖꯤꯛ ꯍꯤꯡꯂꯤꯕ ꯋꯥꯈꯜ ꯈꯜꯂꯤꯕ ꯅꯨꯡꯁꯤꯕ ꯊꯃꯣꯏ ꯄꯥꯜꯂꯤꯕ ꯀꯕꯤ ꯅꯈꯣꯏꯒꯤꯗꯃꯛꯇꯅꯤ꯫ ꯅꯈꯣꯏꯁꯨ ꯏꯕꯤꯌꯨ ꯀꯕꯤꯁꯤꯡ, ꯋꯥꯈꯜ ꯈꯟꯕꯤꯌꯨ, ꯃꯪꯕꯤꯌꯨ, ꯋꯥꯔꯤꯁꯨ ꯂꯤꯕꯤꯌꯨ, ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯏꯁꯩ ꯁꯛꯄꯤꯌꯨ ꯄꯣꯊꯥꯕ ꯂꯩꯇꯅ, ꯃꯔꯝꯗꯤ হিংলিবাসিনা রেপারে আতেই করি আতে চুম্বনি। বাংলা অনুবাদে এই কবিতার শিরোনাম দিয়েছি আমি
জীবিত কবি তোমার জন্য। হে জীবিত কবি, তোমার জন্য আমি কবিতা লিখি। তোমার জন্য এই যাবতীয় ভাবনা, আমার সমস্ত স্বপ্ন, গল্প গাথা, এভাবেই লিখে যাব আমি যতদিন বেঁচে আছি। ভাববো, স্বপ্ন দেখবো, গল্প বলে যাব। আর মৃত্যুর কালো অন্ধকারে যদি হারিয়ে যায় আমিও, বন্ধ হয়ে যাবে সব কবিতা লেখা, সকল ভাবনা, স্বপ্ন দেখা সব। তাই কবিতা লিখি তোমার জন্যে, হে জীবিত কবি। তবে এক কথাটাও বলে রাখি আমি, যারা মৃত, জীবনের পরবারে যাই, তাদেরও ভুলিনি আমি। তাদেরকে আমি স্মৃতির প্রদীপ জ্বালিয়ে, তাদের জন্য কবিতা লিখি না আমি। আমি লিখি শুধু এখন যে বেঁচে ভালো, ভালোবাসার হৃদয় কেমন কবি তোমাদের জন্য। তোমরা লিখো, হে জীবিত কবি বৃন্দ, ভাবনা ভাবো, স্বপ্ন দেখো, গল্প বলো, জীবনের গান গেয়ে যাও বিরত, কারণ এই বাস্তব, আর অন্য কিছু নয়, ক্লান্ত সত্য। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি একে সেরামদাকে। আপনার সেই মূল্যবান কথাগুলো আমরা শুনলাম, যে ভাষা সাহিত্য নিয়ে, সেই সাথে মণিপুরী সাহিত্য কবিতা নিয়ে। চমৎকার ছিল আপনার কবিতাটি, যদিও আপনার ভাষায় সেটি আমাদের বোধগম্য ছিল না, যে নিজস্ব ভাষায় যে আপনারা সেটা জানেন, কিন্তু বাংলায় যখন বললেন যে কবিতার অর্থগুলো আসলে এতটি গুরুত্বপূর্ণ, যে খুব ভালো লেগেছে সেই কবিতাটি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই সেরামদা আপনার উপস্থিতির জন্য। তো আমাদের বন্ধুবর মিঠুন রাকসাম এখানে আছেন, আমরা মিঠুন রাকসামের কাছ থেকেও কথা শুনবো। তার আগে স্বাগত জানাই যারা এর পরে এই প্ল্যাটফর্মে জয়েন হয়েছেন। হরেন্দ্রনাথ সিংকে আমরা দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন স্বপন এক্কা, অনেক ধন্যবাদ জানাই। আরো উপস্থিত হয়েছেন পরাগ রিসিল। পরাগ রিসিল মনে হয় থেকে এই এলাকা থেকে তিনি উপস্থিত হয়েছেন, সেই সাথে সকলকে। আমরা এখন কথা শুনবো মুকুল কান্তি ত্রিপুরা। আমরা সিলেট থেকে চলে যাই এখন পার্বত্য চট্টগ্রামে। মুকুল কান্তি ত্রিপুরা, আমরাও আপনার কাছে জানতে চাই যে আসলে ত্রিপুরা সাহিত্যের কি অবস্থা, ত্রিপুরা ভাষা এবং কাব্য কবিতা, সেই সাথে আমরা কবিতা শুনবো আপনার কাছ থেকে। মুকুল কান্তি ত্রিপুরা, আনমিউট করে আপনাকে বলতে হবে। যতন খুলুঙ্কা, সবাইকে নমস্কার। কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান। এই প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস 2021 পালিত হতে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায়, তারই উপলক্ষ করে আমরা আজকে আইপি নিউজের ফেসবুক পেজে সবাই সংযুক্ত হয়েছে। ধন্যবাদ জানাই আইপি নিউজকে, এবং সাথে আমাদের আজকের এই আদিবাসী কবিতা, আদিবাসী ভাষায় কবিতা পাঠের অনুষ্ঠানের সঞ্চালক মহোদয়, আমাদের সবারই প্রিয়জন শ্রদ্ধাভাজন সোহেল হাজম দাদাকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের সাথে আমাদের আজকের এই লাইভে একে শ্রম দাদা কেও, যিনি উপস্থিত হয়েছেন, আমারও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এছাড়াও যারা উপস্থিত হয়েছেন, কবি, সাহিত্যিক, বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ঠিক একে শ্রম দাদার কথার মতো করেই আমিও বলতে চাই যে আমাদের ত্রিপুরাদের যে কাব্য চর্চা, কবিতা চর্চা বা সাহিত্য চর্চা, সেটিও খুব বেশি দিনের নয়। আসলে বেশি দিনের নয় এই অর্থেই, কারণ সাহিত্য চর্চা আমাদের জীবনে যেটি হয়েছিল বা হয়, সেটা হচ্ছে লোকজ সাহিত্য চর্চার কথা আমি বলতে পারি। লৌকিক আমাদের যে মুখে মুখে যে সাহিত্যগুলো প্রচলিত হয়, সেই সাহিত্যগুলো অনেক পুরনো, অনেক প্রাচীন। ত্রিপুরা জাতিও একটি খুবই প্রাচীন জাতি,
এবং ভাষাও খুবই প্রাচীন। সেভাবে আমাদের লৌকিক সাহিত্যগুলো চর্চা হতো মুখে মুখে। আর হয়তোবা 100-200 বছর আগে থেকে আমাদের এই লিখিত রূপে সাহিত্য চর্চা, যদি আমি ভুল না করি। তো এই সাহিত্য চর্চার অবস্থা যদি আমি বলি, বাংলাদেশের যে সাহিত্য চর্চা সেটি বড়জোর 100 বছরের পুরনো, বেশি বয়স বেশি হবে না। আমরা জানি, আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের খুশিকৃষ্ণ ত্রিপুরা, যিনি বাংলাদেশের ত্রিপুরা সাহিত্যের দিকপাল যাকে বলা হয়, এবং তিনি প্রথম ত্রিপুরা খা কাচাংমা খুম্বার বই গ্রন্থটি প্রকাশ করেই বাংলাদেশের ত্রিপুরাদের যে সাহিত্য চর্চা সেটির যাত্রা করেছিলেন। এরপরে আমরা আরো দেখতে পাই আমাদের শ্রদ্ধেয় কবি, সাহিত্যিক, একাধারে গবেষক শ্রী বরেন ত্রিপুরা, তাকেও আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তার অজানা পাহাড়ের সুর সেই গ্রন্থটিও বেশ আলোচিত হয়েছিল। ঠিক সেভাবে আমরা দেখি যে বাংলাদেশের ত্রিপুরা ভাষায় সাহিত্য চর্চার ইতিহাসটা মূলত বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়কালে খুব বেশি দেখা যায়। তার পূর্বে পাকিস্তান পিরিয়ড বা ব্রিটিশ পিরিয়ডে খুব বেশি দেখা যেত না। তো এখন বর্তমানের যে সময়টা, বর্তমানের যে সাহিত্য চর্চাটা, সেটার দিকে যদি আমরা একটু নজর রাখি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান প্রজন্ম তারা কিন্তু যথেষ্ট কবিতা চর্চা করছে, যথেষ্ট সাহিত্য চর্চা করছে। সেই দিক থেকেই কিন্তু আমি খুবই আশাবাদী ত্রিপুরা সাহিত্য নিয়ে, বাংলাদেশের ত্রিপুরা সাহিত্য নিয়ে। কেননা যারা বর্তমানে সাহিত্য চর্চা করছে তারাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। তো আমি আর বেশি কিছু কথা বাড়াবো না। আমি গত 21 ফেব্রুয়ারি একটি কাব্যগ্রন্থ লিখেছিলাম, প্রকাশ করেছিলাম। তো আমার কাব্যগ্রন্থের নাম এমাংনি খুমতাং। তো আমি লিখে যেতে চাই, নিজের মতো করে আপন ভুবনে সাহিত্য চর্চা করে যেতে চাই। আর সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার একটি কবিতা পড়ে আমার এবারের মতো আমি এখান থেকে বিদায় নেব। আমার কবিতার শিরোনামটি হচ্ছে পহর ফাইন সালসা। বাংলা যদি বলি, আলো আসবে একদিন। ত্রিপুরা ভাষায় আবৃত্তি করছি, পহর ফাইন সালসা। হরাই মানি পহর বাই কাথা যাক হাপারনি নাই থুকমুং ওয়াকারা কারা গঙ্গই পাইজা মানি কাবাং নাই থতো আখাই হায়ংনি রানী কাথা নায়ব বাড়ি সীতারা বাতরা যতন লাজগিয়া থানি শিয়াই মাইনি কাসলং কর্ণফুলিনি তৈ বই থাংনাইও কাছ জাগই খাতুং মাবো ফুরু গংজাখা তেরাং তৈ কালাইনি খরাং বাই হাপারনি মুক্তুই কালাই যাক বাখা কাশা সাসুক জাখা বড়খাই পর্যটন, বড়খাই কাপ্তাই বান থেমানি, বড়খাই 5 স্টার, বড়খাই পার্ক আচগ্রমানি যার বাখাই আচাক যাক হাপা তালাই সুলাই কাইসা চাচুগ্রমানি মারি আরো হর্বসুখ মানাই সিংজাক সিনাই হাপারনি কাখারাং বাসু কামাজাক সিনাই তেরাং তৈ কালাইনি বাসু খরাং মা বাথাগ্র যাক সিনাই বাসুক বিনীতই মা বৈর যাচ্ছি নাই মালাই মা বাঁচানো সালসা বিচারো হানি চাইয়া সামু তাংমানি বাগই যে ফুগো এমাঙ্গানাং চেরগ্রক ফিরগই বাঁচানো থামচি কাসুক যাক চেরগ্রক যে ফুগো নাইথক হাইয়ং সালামনি বাগই সাকাংলামা হেমন আই ফুগো পুবাতা চাক মর মর শাল বাখা ফিউগই মুনি নাই কাখারাং নখানি চরক সুমলল চুমুই কনবই থাংনো পহরং হায়ং কাতাল হরাই মানি পহরবাই বালাই কাতাল আচাইনো হাপারনি চরক বখং বখঙ্গ তেরাং তৈ কালাইনি খরাং বাই রাসাব জানাইনো হাপারনি রাসা মুংন। এটি ছিল আমার ত্রিপুরা ভাষায় কবিতাটি। এবার আমি এই কবিতাটিকেই বাংলা অনুবাদ করে একটু শোনাতে চাই। আলো আসবে একদিন।
ভোরের আলোয় মিশ্রিত পাহাড়ের সৌন্দর্য যেন পরিপূর্ণ রুক্ষতার আলপনায়। নৈসর্গিক সৌন্দর্য অথবা প্রকৃতির রানী শব্দগুলো বড্ড এলোমেলো, অযত্নে, হাহাকার বঞ্চনায়। চেঙ্গি, মাইনি, কাঁচালং, কর্ণফুলীর বহতার প্রতিবন্ধকতায় শত রোমন্থন আজ স্তব্ধ। সমস্ত ঝর্ণা ধারার সুরের ঝংকারে পাহাড়ের অশ্রুঝরা বিদগ্ধ হৃদয় ক্ষত বিক্ষত। কোথাও পর্যটন, কোথাও কাপ্তাই বাঁধ, কোথাও 5 স্টার, কোথাও কৃত্রিম পার্ক, যেন বুক পাতানো পাহাড়ে অবিরাম ছুটে চড়া নৃশংস আঘাতের প্রতিচিহ্নের দাগ। আর কতটা প্রহর গুনতে হবে অপেক্ষার, কতটা সবুজ হারাতে হবে পাহাড়ের, কতটা সুমধুর সুর থামাতে হবে ঝর্ণার, কতবার বয়ে যেতে হবে রক্তের বন্যা। হ্যাঁ, কাত গড়াই দাঁড়াতে হবে কোনো একদিন সমস্ত অন্যায়, অবিচার, বঞ্চনার প্রতিদানে। যেদিন রুখে দাঁড়াবে স্বপ্নচারী প্রজন্ম, দ্রোহের আগুনে দগ্ধ প্রতিটি প্রাণ এগিয়ে যাবে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে। সেদিন সেদিন পূর্ব দিগন্তের স্বর্ণালী উষাতে প্রাণবন্ত হাসি ফুটবে, ফুটে উঠবেই উঠবে। কেটে যাবে নীলাভ গগনের ঘন কালো মেঘ, আলোকিত হবে পৃথিবী নতুন ভোরের আলোয়। নবপল্লবে ভরে উঠবে পাহাড়ের সমস্ত বৃক্ষলতা, ঝর্ণার সমুদ্রের সুরে বেজে উঠবে পাহাড়ের জয়গান। ধন্যবাদ সবাইকে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি মুকুল কান্তি ত্রিপুরাকে। খুব চমৎকার আমরা একটি কবিতা শুনলাম, যে আসলে আদিবাসীদের কবিতার মধ্যেও যে অনেক কিছু থাকে, সেখানে প্রকৃতির প্রেম, সেখানে ভালোবাসা থাকে, সেখানে থাকে আন্দোলন, সমস্ত কিছুই আসলে আদিবাসীদের কবিতাগুলো রিপ্রেজেন্ট করে। এটা একটা খুব ভালো দিক। আমরা মুকুল কান্তি ত্রিপুরার কাছে যে কবিতাটি শুনলাম, সত্যি আমরা মনে হয় হারিয়ে গিয়েছিলাম সেই প্রকৃতির মাঝেই। অনেক ধন্যবাদ জানাচ্ছি মুকুল, আমরা আবারও পাবো আপনাকে। আমরা শুনতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় নাকি বৃষ্টি বাদল হচ্ছে আজকের এই দিনে, এই জন্য অনেকেরই কানেকশনের সমস্যা, অনেকেই সেইভাবে এই করতে পারছে না। তবু আমরা শুনবার চেষ্টা করব, আমরা যতটুক আমাদের সেই কাব্য কবিতার চর্চার শানিত ধারেই হোক, আমরা যেভাবেই হোক, আমরা এখানে আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থাপন করবার চেষ্টা করব। আমরা সেই মুকুল কান্তি ত্রিপুরার জায়গা থেকে এখন আমরা চলে যাচ্ছি ইয়াঙ্গান মুরোদা। আপনার ওখানে যদি নেটওয়ার্ক ভালো থাকে, আমরা মুরো দাদার কাছ থেকে মুরো সাহিত্য, ভাষা এবং আপনার কবিতা এবং কাব্য চর্চা নিয়ে আপনি একটু আমাদের সংক্ষিপ্ত ধারণা দিয়ে যদি আমরা আপনার মুরো কবিতাটি পড়তে পারি, শুনতে পারি। ইয়াঙ্গান মুরোদা, আপনাকে আমরা ফ্লোর দিচ্ছি। জানি না আপনার ওখানে নেটওয়ার্ক কেমন, পরিবেশ কেমন, আপনি যদি ফ্লোরটি নেন। ধন্যবাদ। ধন্যবাদ। 2021 সালের আদিবাসী দিবসের কেন্দ্র করে আজকে যে কবিতা, আদিবাসী কবিতায় পাঠের আসর, যারা অংশগ্রহণ করছেন এবং যারা আমাদের পাঠ যারা শুনছেন, বিশেষ করে সোহেল দাকে আমার ধন্যবাদ, কারণ সোহেল দার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। এবং যারা এখানে আসছেন আমাদের সাথে, যেমন মিঠুন দা, মুকুল দা, আরো কয়েকজনের সাথে আমার পরিচয়। তো আমি সবাইকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মুরুলের কবিতা কিন্তু কাল থেকে চলে আসছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দাদা দাদি এবং যারা বয়স্ক তারা কিন্তু আমাদেরকে শোনাতেন এবং বলতেন যে এগুলি সংগ্রহ করে একদিন হারিয়ে যাবে, কারণ এগুলি এই ছড়া কবিতাগুলো একবার হারিয়ে গেলে কিন্তু আমাদের আর আসবে না। তো ওনারা কিন্তু আমাদেরকে প্রতি সন্ধ্যায় শোনাতে চারের আলোতে বলছে। তো আমরা তখন খুব আনন্দ করতাম এবং তাদের এভাবে করতে করতে কিন্তু ওরা এক সময় দেখতে কিন্তু আমাদের মাঝে কিন্তু আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেই থেকে কিন্তু আমরা প্রতিদিন প্রতি রাত্রে তাদের কাছে যেতাম, কারণ দিনে তো ওরা কাজ করতে যায়, সে তো বিশেষ করে জুম থেকে ফেরার পর সন্ধ্যা খাওয়ার পরে কিন্তু এই আসরটা জমা প্রায় প্রতিদিন করে।
তো এই থেকে কিন্তু আমি চিন্তা করছিলাম আসলে এখন বর্তমানে যে মুরুগের কবিতা, মুরুগের সাহিত্য আসলে অনেকটা হারিয়ে গেছে। যদিও অনেকে চেষ্টা করছেন যে কিভাবে চলে আসে, কিভাবে ফিরে আনা যায়, এবং নিজেদের সৃষ্টিশীল কর্মর মাধ্যমে নিজেদের যে অধিকার, নিজেদের পাহাড়ের প্রকৃতি এবং নিজের জাতীয় সম্পর্কে কিন্তু কবিতার মাধ্যমে অনেকে প্রকাশ করার চেষ্টা করে। তো আসলে আমি যদিও আপাতত বাংলার কোনো কবিতা প্রকাশ করতে পারিনি, কিন্তু মূল ভাষায় বেশ কয়েকটা লিখছি এবং অনেকগুলো আছে কবিতা মূল ভাষায়। কারণ আমি চিন্তা করছিলাম প্রথমে মূলটা করে তারপরে বাংলাটা পরবর্তীতে করে। হ্যাঁ, অবশ্যই একটা আছে, যদিও গত বছর এটা পাবলিশ করার কথা ছিল ঢাকা থেকে, কিন্তু সেটা এই মহামারীর কারণে কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে না। আমার বিশ্বাস এবছর না হলে আগামী বছর সেটা পাবলিশ করতে পারবে। আমি চেষ্টা করছিলাম সেখানে, কিন্তু শুধু আমার নিজের কবিতা নেই, আদিকাল থেকে যেগুলো যে ছড়া এবং ছোট ছোট গল্প ছড়াগুলো যেগুলো চলে আসছে ঘুম পাড়ানোর গান, এগুলি সংগ্রহ করার চেষ্টা করছে, এবং সেখানে মনে হয় প্রায় 100 কবিতা আছে এবং আমার নিজের সব 4-5টা আছে। আমি চেয়েছিলাম যে আমাদের ঘুম পাড়ানোর গান, যে বয়স্করা আমাদেরকে দোলনায় দূরে দূরে ঘুম পাড়িয়ে দিতেন, সেই ঘুম পাড়ানোর গানগুলো সংগ্রহ করতাম। তো আর আরেকটা হচ্ছে যে আমাদের ক্রামা ধর্ম, অনেকে হয়তো জানবেন না যে ক্রামা ধর্ম আসছিল ক্রামাদিমেন্দ্রে অনেক লোক কিন্তু উনি কবিতা লিখে গেছে মাতৃভাষায়। তো আমি এখান থেকেও কিন্তু চেষ্টা করছি ওনার কবিতাগুলো, যেহেতু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি দিয়ে লিখছেন, এবং কিছু কিছু কবিতা আছে ধর্মের ভিত্তি, আমি সেগুলো চেষ্টা করছি অনুবাদ করে মানুষকে পড়ানোর, মানে কিভাবে মানুষ পড়তে পারে সেই চেষ্টা। তো আসলে আমি আসলে কবিতা একটু কম লিখি, যদিও মাতৃভাষায় একটু বেশি লিখছি কবিতা। তো আমি এখন চেষ্টা করছি আমাদের গল্প কাহিনীগুলো কিভাবে সংগ্রহ করা যায় সেটা নিয়ে, এবং আমি দেখছি যে আগেকার আমাদের বয়স্করা আমাদেরকে যে গল্পগুলো শোনাতেন সেই গল্পগুলো আজকে আমি, এবং আমার একটা দুর্বলতার দিক আছে যে আমি যেগুলো লিখছি ইতিমধ্যে 2টা রূপকথার বই প্রকাশ হয়ে গেছে ঢাকা থেকে, এবং সাম্প্রতিক জুনে একটা আমার গল্প একটা প্রকাশ হয়েছে চিরাং থেকে। তো এখানে আমি দেখছি যে আগে যে আমাদেরকে বয়স্করা শোনাতেন গল্প, আমি কিন্তু সেভাবে হুবহু আর লিখতে পারছি না, কারণ আমি অনেকগুলো ভুলে গেছি। তারপর আমি চেষ্টা করছি যে আমাদের সাহিত্যকে কিভাবে প্রকাশ করতে পারি, কারণ আমরা জানি যে সাহিত্য হলো একটি দর্পণ, আয়না। একটি জাতিকে চিনতে হয়, যদি জানতে চায় তাহলে সাহিত্যের মাধ্যমে অবশ্যই সেটা সম্ভব। তো আমি বিশেষ করে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে আদিবাসী যারা তরুণ সমাজ, তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের নিজস্ব যে ভাষা সংস্কৃতি, নিজেদের গল্প, নিজেদের ছড়া কবিতা, এগুলো যাতে আমরা নিজেদের থেকে কাউকে অপেক্ষা না করে, কারোর প্রতি অপেক্ষা না করে নিজেদের মাধ্যমে সেগুলো সংরক্ষণ এবং প্রকাশ করা যায়। কারণ আমাদেরকে এগুলো আমাদেরকে না করলে আর কারো আমার মনে সেগুলো এসে করবে। কারণ আমি দেখছি যে আমি যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু প্রায় প্রতিদিন, আগেও আমি বলছিলাম যে প্রতিদিন গল্প ছড়া শুনতাম, ঘুম পাড়ানোর গান শুনতাম, কিন্তু আমি যখন কলেজে স্কুলে চলে আসি এগুলো থেকে বঞ্চিত হয়ে গেছি। পরে যখন ইউনিভার্সিটিতে এসে দেখি যে আমি তো অনেক হারিয়ে ফেলছি। আমি বাংলা ইংরেজি গল্প শুনতে ছড়া পড়তে আমার নিচেটাতে আমি হারিয়ে গেছি। তখন আমি উপলব্ধি করতে পারলাম না, আমাকে যেগুলো কারোর প্রতি মুখাপেক্ষা না করে নিজের মতো করে আমাকে সংগ্রহ করতে হবে, না হলে এগুলো যদি একবার হারিয়ে যায়
যে আমাদের আগে বয়স্ক বলে গেছেন যে সংস্কৃতি আমাদের গর্বগুলোই বাধায় আর কেউ রক্ষা করতে পারবে। তখন আমার মাঝে এই কাজটা এই চিন্তাটা চলে আসে। আমি চিন্তা করলাম না আমাকে যা পারি আমাকে নামতে হবে, আমাকে চর্চা করে, আমাকে সংস্কৃতি চর্চা করতে হবে। কারণ আমরা ইংরেজি এগুলো পড়তে গিয়ে দেখছি আমাদের সেই কথাটি প্রায় ভুলে গেছে। আমাদেরকে আমি চিন্তা করলাম এবং তখন থেকে 2010 থেকে আমি শুরু করলাম আমাদের গল্প, আমাদের সংস্কৃতি, আমাদের রূপকথার গল্প, আমাদের লোকগল্প, আমাদের কবিতা, ঘুম পাড়ানোর গান এগুলো সংগ্রহ করা। এবং সেটা কিন্তু আজীবন চলতে থাকবে এই সংগ্রহ করা। এবং আমি আমাদের আদিবাসী যারা ছাত্র যুবক যারা আছে তাদেরকেও এই আহ্বানটুকু জানাবো যে আমাদেরকে অবশ্যই এই কাজ করতে হবে। কারণ নিজের কাজটুকু মনে করে, নিজের কাজ মনে করে এই পবিত্র কথায় আমাদের সকলকে নিতে হবে। তো আমি এরপরে আমার মনে হয় অনেকগুলো বড় ফেললাম। তো আমি যেহেতু আরেকটা একটা কবিতা শোনাবো, এটা হচ্ছে আমার লেখা, অনেক দিন লিখছে, যেহেতু আপনারা সবাই জানেন সিংহ পাহাড়ের পাশে ছোটবেলা থেকে সিংহ পাহাড়কে আমি কিভাবে দেখছি আর এখন কিভাবে হয়ে গেল সেটা কিন্তু এখানে কিছুটা প্রকাশ চলে আসবে। তো আমি এখন কবিতা পাঠ করছি। 오 양봉고 양봉고 오 양봉고 똥구마린 quay mun khất trên cái bên thằng tiêu quay một sợi tiền cái trang những đường mun khất anh của sợi mình tiền cái trang những đường tiền cái ai sắp sai mà hả trang đến nào về mà cái em sợi cream xe anh cái anh trang người lòng em thế nên em cái anh có thu chi cả mình chốt cái trang này nào cho đến chia em cái em một mun khất trên thằng tiêu quay một sợi mình tập trung được không ai ra vào hồ trong những cuộc đời có mình làm anh người nhiều anh đi cha bên toàn anh đi cha bên toàn xe có người này của tôi anh người đã cùng gặp có đi từ muốn khất sơ mình anh cũng mát on phật ô yang bông cô không anh muốn khất toàn cả của mình ha anh cái spam vâng vâng của anh còn cả cuma anh cái cháu ngang gì mà anh cái cháu như nào anh cái bút cái tông anh cho anh muốn mình vừa phổ lên anh cái tiếng khăn vừa cao ông rồi anh cái tôi anh cái ở trong cũng muốn cái sơ rồi anh có trong tôi anh tôi bà cái ông tôi ông sơ làm ôi ông bông hồ anh làm ngay được mắt khăn rồi anh cái tôi cả được không không có chút cường không có chút còn lại kinh ngồi sau tôi được sơ ăn trong dia ang ekspektasi langsung nampak yang keperluan saya yang kedua benar yang keperluan yang saya yang kedua benar ang keuangan yang ham tó bật lời bỏ tôi chung đến tôi mang ra yang ke sau ngạc của hơn yang ke yang long yang ke mungkin yang ke jangan Cuma yang agak hang toy hang toy yang hanya hang toy lah hang toy. Mang yo wega. Ang pinday ko ka. Yang tu utang yang gue yok ka. Yang tu utang yang mai yok ka. Yang buka sang yang saya toy yok ka. Yang ke ni nanti dia tiang betul dia yok ka singka. Yang kelengdah hang on tham ang rau yang and maroon mo ba ang tao? Yung hindi ang kapita lumorkin na kung kraba o tumagan na kung macam tulong dikri. Doon ang kami ikon bang buat ko mata simbok pa mata simbok pa pas kami আমাদের মুক্তির থাকা পেল গতকাল তোমার সাথে আমাদের মিতালি ছিল তোমার বুকে জমি চাষ করে কতই সুখী ছিলাম গতকাল তোমার বুকে জমি চাষ করে তোমার বুকে পবিত্র মনে কত পূজা হয়
বৃষ্টি হয়ে তখন তুমি আমাদের দ্বিগুণ জোরে ফসল। বছর শেষে তোমার প্রতি খুশি হয়ে আমরাও তোমার উদ্দেশ্যে ঘুমন্ত উৎসব করব। তোমার সাথে আমাদের মধুর সম্পর্ক ছিল। আজ তুমি আমাদের মুখ ফিরে থাকো কেন? আমাদেরকে আদরের সন্তান মনে করে আর আপন তুলে রাখতে চাইছো না কেন? আমাদের অতীতের মধুর সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছো কেন? মাতা, আজ তোমার পবিত্র মুখে এত হতাশা আর বিষণ্ণতার ভাব কেন? হ্যাঁ, তুমি না বলেও আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট জানি। তোমার সচ্ছলতা তোমার অত্যাচার, তোমার বুকের অঙ্গ প্রত্যঙ্গ তারা ভূত করে নিয়েছে। তুমি কি কষ্ট দিয়ে তারা আনন্দ আনতে চাও। গতকাল তোমার স্মৃতিতে দুধের ন্যায় ঝর্ণার পানি পেয়ে পান করে গেছিলাম আমি। তোমার বুকের ঝর্ণার পানি ছিল মায়ের দুধের মতো পবিত্র আর তৃপ্তিকর। মাতা, আজ তুমি শুধু একা নও, তোমার বুকের পবিত্র ঝর্ণার পানি পেয়ে আমাদের জীবন হতাশা আর আতঙ্কিত। তোমার দুঃখ কষ্ট, তোমার অন্যান্য সন্তান না বুঝলে আমি ঠিকই বুঝি না, কারণ আমি তোমার প্রকৃত সন্তান। তোমায় ভালোবেসে আমি আজীবন তোমার মাঝে বেঁচে থাকতে চাই। তোমার স্নেহের ফুলে মাথা রেখে আমি মরতে চাই না। আমার কাছে আমার জন্মদাতা আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্বাস করো মা, তোমার সন্তান থেকে আমি তোমাকে মুক্ত করেছিলাম। আর কিছুদিন অপেক্ষা করো মাতা, তুমি আমায় ভুল বুঝবেন না। তুমি আমার থেকে দূরে সরে যেও না। আমি তোমার আদরের সন্তান কথা, আমি তোমার বুকে আবার জুম চাষ করবো। তোমার বুকে আবার পূজার পার্বণ করবো। তোমার বুকে পবিত্র মনে করে আবার উৎসব করবো। তোমার বুকে আবারও তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঘুরিয়ে দেবো না। তুমি আমায় অভিমান করে আর মুক্তি দেখতে পারো। এবার লক্ষ্মী মায়ের মতো আমার বুকে মুক্ত, একবার মুক্ত মাথা। তোমার ওই পবিত্র মুক্তি দেখবে আমার হাজারো কষ্ট যেন স্বর্গের শুকিয়ে যায়। ধন্যবাদ হাজম ভাই, এই আমার কবিতা শুনে। ধন্যবাদ। অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা, প্রকৃতির কবিতা, জীবনের কবিতা এটি। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আদিবাসীদের সাথে প্রকৃতির সাথে যে একটা নিবিড় সম্পর্ক সেটি, এবং আমরা সমৃদ্ধ হলাম আপনার যে যে সাহিত্য সংগ্রহ, মূল সাহিত্য নিয়ে কাজ করছেন, প্রকাশ করছেন, এগুলো কথা শুনে। আমরা এখন মিঠুন রাকসামকে ফ্লোর দিতে চাই। মিঠুন রাকসাম আমাদের সহ উপস্থাপক, তিনি বলেছেন তার ওখানে নেটের সমস্যা। মিঠুন, আপনি যদি একটু কথা বলবার চেষ্টা করেন। মিঠুন রাকসাম। ধন্যবাদ। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সোহেল হাজনকে, বন্ধুবর লেখক, হাজং সম্প্রদায়ের লেখক সূচনা সোহেল হাজনকে অনেক 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 ধন্যবাদ। আমি সবাইকে উপস্থিত আজকের যে কবিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আদিবাসী দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 6 তারিখ। এই বছরের যে মূল সুর সেটা হচ্ছে কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান। আমরা আসলে সাহিত্যের দিক থেকে আমরা যদি বিচার করি কিংবা আমরা যদি আলোচনা করি যে আমাদের যে আদিবাসী যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে নিজস্ব সাহিত্য, আমাদের মূল স্রোতধারার সাথে যদি আমরা যদি এটাকে নিয়ে যেতে পারি, সমৃদ্ধ সাহিত্য, আসলে আমরা আলোচনা করতে পারি যে আমাদের সাহিত্যকে পিছনে ফেলে নয়। এটা বন্ধু সোহেলের সাথে যেটা আলোচনা করছিলাম। যাই হোক, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন একেশ্বর রামদা, মণিপুরী কবি। তারপর আছেন অর্পাদি, একটু আগে আমরা কবিতা শুনলাম সেই ম্রো সম্প্রদায়ের, ম্রো আদিবাসীর ইয়াঙ্গান ম্রো, কি অসাধারণ, আমরা ওনার কথা শুনলাম, কবিতা পড়লাম। উনি ম্রো সাহিত্যের, ম্রো সম্প্রদায়ের একজন প্রতিনিধি, একজন লেখক, একজন গবেষক। খুব ভাবতে অবাক লাগে, এবং এটা আমাদের জন্য একটা সাহসের কথা বলতে পারি, উৎসাহ, যে সেই বান্দরবন থেকে, প্রত্যন্ত বান্দরবন থেকে তো ইয়াঙ্গান ম্রো এগিয়ে এসেছেন, চিটাগাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তিনি চলে গেছেন নিজের জাতির জন্য কাজ করার জন্য। এই অনেক সেলুট, মানে এটা আমাদের জন্য। এবং ম্রোর
আমাদের ইয়াংয়ান মুরোর এই কাজটা স্যালুট জানায় আসলে। উনার নিজস্ব ভাষায় যে লেখা বই, এই যে নিজের ভাষার প্রতি যে ভালোবাসা, মমত্ব, দরদ, এটা কতজন করতে পারে? হ্যাঁ, এটা চিটাগাং ইউনিভার্সিটিতে, কি বলো দোস্ত? হ্যাঁ, তো আমরা আমাদের সাথে আরো অনেকজন আছেন, আমরা তো দেখতে পাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এখন পরাগ মিছিলকে একটু আমরা কথা বলতে দেবো এবং তার কথা শুনবো। পরাগ মিছিল হচ্ছে গারো সম্প্রদায়ের শূন্য দশক যদি বলি, 2000 থেকে 2010-এর মধ্যে আমরা যদি দশকটা ধরি, শূন্য দশক, গারোদের মধ্যে এবং বাংলা সাহিত্যেও একজন প্রতিনিধিত্বকারী কবি আমরা বলতে পারি। একদম গারোদের মধ্যে তো অবশ্যই পরাগ মিছিল পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সরকার ও রাজনীতি নিয়ে। ওনার প্রথম বই হচ্ছে, পরাগ মিছিলের প্রথম বই হচ্ছে উমাচরণ কর্মকার ঐতিহ্য থেকে প্রকাশ করা 2010 সালে ওনার প্রথম বই। তারপর হচ্ছে ফুলগুলি ফুলকপির বই হয়েছে, তারপর থকবিরিম থেকে বই হচ্ছে খাবি, তারপর হচ্ছে ওনার ওই যে গারো ভাষার যে কবিতাটা ময়ূর ব্যঞ্জনা, মানে খাবিটা একদম গারো ভাষায়। তো আমরা পরাগ মিছিলের কাছে যাব, তার গ্রামের বাড়ি হচ্ছে জয়রামপুরা হালুয়াঘাটে। তো পরাগ মিছিলের জন্ম হচ্ছে 1981 সালের 3রা জুলাই। পরাগ মিছিল, আমরা তাহলে দোস্ত পরাগ মিছিলের কাছে চলে যাচ্ছি, তার কথা শুনবো এবং তার কবিতা শুনবো। শিওর শিওর, পরাগ দা, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার কথা শুনতে চাই, সেই সাথে কবিতা। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। এখানে আছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন একে সারামদা আছেন, তারপর মৃদুল দা, ইয়াংগান দা, সবার নাম বলি, সোহেল হাজং, অনির্বাণ বানাই, আমার প্রিয় হরেন্দা, মিঠুন কোচ, মিঠুনের সাথে পরিচয় আছে, অর্পাদির সাথে দেখা ছিল ঢাকা একবার, স্বপন এক্কা, সিধাম হাজং। তো যারা আমরা অংশগ্রহণ করছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। একে সেরামদার কথা শুনলাম, অনেক ভালো লাগলো। মৃদুলদার কবিতা অনেক ভালো লেগেছে। ইয়াংগানদার সাথে বান্দরবনে আমার দেখা হয়েছিল। তো যেটা কবি মিঠুন রাকসাম একটু আগে বললেন, ইয়াংগানদার কাজ দেখে সত্যি আমিও আপ্লুত এবং ওনাকে স্যালুট জানাই। আমার সাথে যখন দেখা হয়, ইয়াংগানদা কয়েকদিন পর ওনাদের একটা নাটক ছিল, তো ইয়াংগানদা নিজের লেখা ওনারা মহড়া দিচ্ছিলেন তখন। তো দাদারা আমাকে ইয়াংগানদার কথা বলেছিলেন, বুদ্ধজ্যোতি দা, তারপর আরেকজন দাদা ছিলেন মারমা দাদা, বলছিলেন যে মানে একজন আছেন উনি খুব অনেক ভালো কাজ করছেন। তো আমি মানে যোগাযোগ করলাম যে আমি দেখা করে যেতে চাই। তো একদিন দেখা হলো, দাদা তো তখন বললেন, ইয়াংগানদা বললেন, আমি তো খুব ব্যস্ত, আমাদের উনি একার ব্যাপার না, নাটকের আরো অনেক সদস্য আছে, তো ওনাদের রেখে আমাকে, আমি একটা ইন্টারভিউর জন্য আসলে চাচ্ছিলাম সময়, তো ওইভাবে সময় বের করাটা ওনার জন্য কষ্টকর ছিল। তারপর যাই হোক, পরে একটা তারিখ ঠিক হলো, ওই সময় আমরা আবার কথা বললাম একটু বেশি সময় নিয়ে। প্রথম দিন চাটা খেয়ে অল্প সময়ের জন্য আমরা কথা বলছিলাম। তো পরের দিন একটু দীর্ঘ ওনার কাজ সম্পর্কে জানতে পারলাম। তো অনেক ভালো লেগেছিল। তো দাদাকে শুভেচ্ছা, দাদা এইভাবে এগিয়ে যান। আর আমার জীবনে লেখালেখির ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে উল্টো ঘটেছিল। প্রথম দিকে আমি শুরু করেছিলাম আমাদের মাতৃভাষায়, নিজেদের ভাষায় লিখতাম। তো তারপর লিখতে গিয়ে দেখতে পেলাম যে আমাদের পাঠক, যে সিরিয়াস পাঠক ওইরকম নাই। তারপর আমি নিজেও ধাক্কা খাচ্ছিলাম যে মনের ভাব হয়তো আমি যেভাবে প্রকাশ করতে চাই ঠিকঠাক মতো হয়তো করতে পারছিলাম না, এটা একদম শুরুর দিকে। তারপর একটা সময় হচ্ছে বাংলা দেখতে দেখতে বাংলায় অভ্যস্ত হয়ে গেলাম। এরপর এর মাঝে অবশ্য ইয়াংগানদা যেটা বলেছেন যে আমাদের দাদা দাদি নানা নানিরা যেরকম করতেন, যেসব লোককথা, যেসব আমাদের লোককাহিনী, সেগুলো সংগ্রহ কিছু কিছু করতাম যতটুকু পারি। এগুলা আমিও শুনেছি ছোটবেলায়, নানা নানি দাদা দাদির কাছে, অনেক আজং খালা ওনাদের কাছে আমি শুনেছি, কিছু কিছু সংগ্রহ করতে পেরেছি, ইয়াংগানদার মতো হয়তো করতে পারিনি।
আহ, তো আমি আবার নিজের ভাষায় লিখছি। তো এবং এইবার আমি দেখতে পেলাম যে এইবার অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো এইভাবে যদি এই ধারায় একটা লেখা, এই লেখাটার নাম হচ্ছে আমাদের ভাষার নাম হচ্ছে আচিক, আচিক ভাষায় লেখা। তো কবিতার নাম হচ্ছে আমা। চন্ন আনচিং দঙামু অগ্নিমণি ছি হাগল সাক্কর আবাজক aman আছি চার নিদালেতা আনচিংখো আমা হাগল সাক্কর ইবানা ভুন্নিকার আমা namnik batta fisangi ribo ramari আছিনা সা চত্তেতা আনচিং গান্ধুরি। তো যেটা বলছিলাম এটা আমার খুব সাম্প্রতিক লেখা, তো সেই জন্য অনুবাদ এখনো করিনি। পাঠক শ্রোতাদের জানার জন্য কিছুটা বলে দেই যে মানে ছোটবেলা আমরা এই এই কবিতার নাম হচ্ছে মা। তো সেখানে বলা হচ্ছে যে ছোটবেলা আমরা ছিলাম মায়ের গর্ভাশয়ে, একদম যখন ছোট ছিলাম প্রথমত আমরা ছিলাম মায়ের গর্ভাশয়ে। তারপর মা আমাদেরকে নিয়ে আসলেন এই পৃথিবীতে। মা আমাদের খাবার দাবার দিলেন, খাদ্য দিলেন, আমাদের কিভাবে চলতে হয় এগুলা শিখালেন, পৃথিবী দেখালেন। তারপর মা যখন একটু একটু বড়, আমরা যখন শিশু বাচ্চা যখন বড় হচ্ছে, মা বলছে যে আমার সবচেয়ে মানে প্রিয় সন্তান, আমার সন্তান, তো হাঁটো। আমরা যে আমাদের যে নারী যে বন্ধন, সেটা তো ছিন্ন করেছি কেবল মানে জন্ম দেওয়ার জন্য, জন্ম হওয়ার জন্য শুধু আমাদের এই নারীটার ছিন্ন হয়েছে। তো আহ, এটা হচ্ছে অনুবাদ করলে এই কবিতার অর্থ হচ্ছে দাঁড়ায় এটা। তো আরো আমার পরে যারা কবিতা পড়বেন, অর্পাদি, মিঠুন, হরেন্দা, সৈয়দ হাজং, আপনাদেরকেও আরো যারা পড়বেন সবার নাম বলছি না, আমি আগ্রহী হয়ে অপেক্ষায় রইলাম শুনবো। আবারও সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি পরাগদা। আপনার কথাগুলো শুনে তারপরে যে ছোট্ট কবিতা একটি আপনি পাঠ করলেন আপনার ভাষায়, কবিতাটি ছোট হলেও এর মর্মার্থ অর্থটি অনেক ব্যাপক ছিল বলে মনে করি। ধন্যবাদ জানাই আপনাকে দাদা অংশগ্রহণ করার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি জানি না এখন অর্পাদির ওখানে নেটের অবস্থা কেমন, আমরা অর্পাদির কাছে পরে আসতেছি। এখন আমরা হরেন্দ্রনাথ সিং এর কাছে চলে যাব। আপনারা জানেন যে হরেন্দ্রনাথ সিং তিনি একই সাথে রাজপথে আন্দোলনে যেরকম সোচ্চার বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেইভাবে কবিতা সাহিত্যে এবং সঙ্গীত জগতেও তার পদাচারণ রয়েছে খুব ভালোভাবেই। তা আমরা এখন শুনবো হরেন্দ্রনাথ সিং এর কাছ থেকে। ধন্যবাদ। আনমিউট করতে হবে। ওকে। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2021 উপলক্ষে যে আদিবাসী ভাষার কবিতা পাঠের যে আসর, সেই আসরে আমন্ত্রণ জানানোর জন্য মূলত ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি কবি না ঠিক সেই অর্থে, কিন্তু আমন্ত্রণ কিংবা নিমন্ত্রণ রক্ষা করতে হয় কবিদের। আসলে অনেক বড় বড় কবি আজকে এখানে সেরান্দা রয়েছেন, পরাগদা রয়েছেন, মুকুল কান্তি ত্রিপুরা, অনেকেই যারা রয়েছেন আসলে সবাই বড় কবি। এই কবিদের মাঝে আমাকে অনেক ম্লান মনে হয়। আসলে আমি ঠিক সেই অর্থে কবি না। আর আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে আমরা মূলত এখন এই 50টি জাতি গোষ্ঠীর যে তালিকা করেছে সরকার, সেই তালিকায় আমরা বন্ধু নামে পরিচিত। আগে যদিও আমরা সিং নামে পরিচিত ছিলাম। যাই হোক, এই আমাদের ভাষাটা মূলত নাগরি ভাষা। এই ভাষায় সাহিত্য চর্চা বাংলাদেশে একেবারে নেই বললেই চলে। তো মানে অন্তত মানে সেই জায়গাটা থেকে আসলে সময় কিংবা ইচ্ছা থাকলেও আসলে অনেক সময় হয়ে ওঠে না। জানি না আসলে আমাদের এই দৈন্যতা কবে কাটবে, কবে সেই সোনার ছেলেরা জন্ম নেবে যেদিন আমাদের সাহিত্য চর্চায় তারা মানে
পদচারণায় মুখরিত হয়ে উঠবে। সোহেল যে কথা বলছিলেন না, আসলে আমরা আসলে রাজপথেরই মানুষ। যেখানে অন্যায় অত্যাচার হয় অন্তত ছুটে যাওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে হয়তো কবিতার ভাষাটা অনেকটা সেরকমই হয়ে যাবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কবিতার শিরোনাম হচ্ছে লড়াই কালে। লড়াই কালে हमने স্বাধীনতা খাতির লড়াই। মায়ের কাথানে গপকার এক স্বাধীনতা, मायक कथाने पढ़े एक स्वाधीनता, मायक कथाने लिखे एक स्वाधीनता। स्वाधीनता का हमने पीला ही, हमने लड़े ही काले। हमने संस्कृति रखा खातिर लड़े ही, हमने कथा रखा खातिर लड़े ही, माई बहन के रक्षा करे ले लड़े। इगुला हमने के रक्षा करे पारले ही, हमने लड़े ही काले। दुर्नीति कुदवेले लड़े ही, शोषण कुदवेले लड़े ही, स्वाधीन से बसत करे ले लड़े। এগুলো 1 টাকা আপনি করে পারলে। এটা বাংলা যদি আমি একটু বলার চেষ্টা করি, যুদ্ধ করি কেন? আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করি। মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা, মায়ের ভাষায় পড়ার স্বাধীনতা, মায়ের ভাষার লেখার স্বাধীনতা, সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? আমরা যুদ্ধ করি কেন? আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যুদ্ধ করি, আমাদের ভাষা রক্ষার জন্য যুদ্ধ করি, মা বোনদের রক্ষা করার জন্য যুদ্ধ করি। এগুলো একটিও কি আমরা করতে পেরেছি? আমরা যুদ্ধ করি কেন? দুর্নীতি দূর করার জন্য যুদ্ধ করি, শোষণ মুক্তির জন্য যুদ্ধ করি, স্বাধীনভাবে বসবাসের জন্য যুদ্ধ করি। এইগুলো একটিও কি আমরা করতে পেরেছি? আসলে এই প্রশ্ন আমাদের আদিবাসী যুবক সমাজের কাছে রেখে গেলাম। নিশ্চয়ই আমাদের যুব সমাজ একদিন সেই স্বাধীনতা অর্জন করবে। আমরা সেই স্বাধীনতার প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি হরেন্দ্রনাথ সিং আপনাকে। যদি আমরা জানি আপনাকে, আপনি পরিচিত মুখ আমাদের রাজপথে এবং সব জায়গায় আপনি থাকেন, সেই সাথে সঙ্গীত জগতে সাহিত্যেও আমরা আপনাকে পাই এবং আমাদের ডাকে আপনি সবসময় সাড়া দেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার আজকের সময় দেওয়ার জন্য। আমাদের আরো অনেক কবি রয়েছে, আমরা কবিতা শুনবো, কিন্তু আমরা তার আগে যেতে চাই মুকুল কান্তি ত্রিপুরার কাছে, কারণ মুকুল কান্তি ত্রিপুরা একটু পরেই তিনি বিদায় নেবেন অন্য একটি তার জরুরি কাজের জন্য। আমরা মুকুলের কাছে শেষ পরিবেশনটি এখন শুনতে চাই আরেকবার। অসংখ্য ধন্যবাদ দাদা। আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঠিক আর কিছুক্ষণের মধ্যে আমার আরেকটি খুবই জরুরি কাজ রয়ে গেছে আর কি। তো এই কারণে আমাকে বেরোতে হবে। তো আমি দাদাকে আরো একবার ধন্যবাদ জানাবো আমাকে ফ্লোরটি দেওয়ার জন্য। আমার এবারের পরিবেশনা সেটি হচ্ছে ত্রিপুরা ভাষায় আমারই লেখা একটি কবিতা। বলা যায় এটা প্রেমের কবিতাই মানে বলা যায়। তো আমার কবিতাটির শিরোনাম হচ্ছে শিয়ারি। শিয়ারি অর্থ হচ্ছে কুয়াশা, শীতকালে যেটা আমরা দেখি। তো একটা মেয়ের নাম, তাকে নিয়েই লেখা। শিয়ারি মকল মুখসারাম এসুক নাইথুগো আং শিয়ামো, নিনি মকলনি কুসুম খলো খলো মুখসারাম নুঙিয়া তিলাই, ইসু কাচাং খরাং তঙ্গ আং থারমাইয়ামো, নিনি ফুক্তই অখরাং no মা খানাইয়া তিলাই, ইসুক নাথুতক মুনি মাবো আং নুঙিয়ামো, নিনি বাখা ফিও গই মুনি মানি no নুঙিয়া তিলাই, লামা হেমনাইবো ইসুক নাইথুগো আং শিয়ামো, nungbai baksa lama ang mahimya tilai, isuk naithotok emangbo ang nungyamung, thanai horone emanggo nungbai malaya tilai. Shiari tuni ani bakhani tal beteng kuchung, inokha tal bila horno nini bagoyang tonka, pohor katal bai tuniyang kok shale nai, achok rosinai nini hamjamung no ani khapang ni khuriyo, bakhaya chagoi rosinai nini খাফুর যা খাতুং মানো। শিয়ারি নং তাওয়ানা দি লক্ষী, নখানি শাল কক বৈশে, নখানি তালবু কক বৈশে, তয়ুমনি তৈ কক বৈশে, হান্দুগিরি বু কক বৈশে, সাধুমা তুই বু কাথাংখু, মাইসিং বাসার বুতং থকো, নিনি বায়ানি হামজাং মাবো, তাবক বু কাথাং দারো বৈতংখু। শিয়ারি নিনি বাখা দিতং লক্ষী, হুগো থাম্পনি মাইচুমাই মতং,
আনিবাক চুগইতো মানি কুরুমুললো মাইকুমুন রাগৈ হুগো ককচুং বুলাই মানি নিনি বাখাদিত তই সাবু চুগো হলং ফিলাইoi খাঙ্গারাই রমলাই মানি বলং মুইখলপনি রুয়া কাজাগৈ রুয়া খাগৈর মানি লক্ষী বাখাদৈ দং নিনি চাকেরেং বুচুগো করে কারা আচগৈ সমর সুব্রাইoi নাইতং রাচামং রাচাগৈ হামজাং মানি কক সালাই মানি শিয়ারি থানায় বিশিনি নাইথতো জরাগো গাইরিং চাকেরেং নগুল করেও করে কারা আচক্তিयै আনি আগ্রময় কগ্রমানি নুং তাওয়ানা দিদা দাপান তুই নিনি বাগো শিয়াং তং নাই বাক্সা খাই এসেলাম হেম নাই শালতাল ধারে হইতং তুই চিনি হামজাং মাবো দারো হইতং নাই নিনি বাখা দিতং লক্ষ্মী কাবাং জরা নাইসিং মানে হলো ফাইজাকানু কাঁচা কুসুমনি রিনাই কানানি থাইপলো বাবানে বোমল খলতি জাগরি সানো খাসানো নাতিয়ই সুরাম কাতালনো ফেরতিয়ই কিসা হস খাই খাদি জাগনি নে খাচুনো রুফাইনি বাঙ্গিরি রুফাইনি আঞ্চলি রুফাইনি ওয়াকুম রুফাইনি কাপুল কান্তিয়ই আচক জাফাইকা হাচু গারি নি চাকরি বুজুগো তুনি নি সালকা চাংনি শারিরি জরাগো শিয়ারি নিনে হামজাং মানে তই সাতয় খেরে নংলাংফুং তই বৈর গইতন জাদি হাপং বকসিনি তই বকতকসিনি বালে কাচালো থালাংফুং নুংয়া বুতুবাই সবই রাখুন্দি শিয়ারি নুংশিয়ানি হামজাং মা নুংশিয়ানি খাসার মা নুংশিয়ানি নুখুংনি লক্ষ্মী নুংশিয়ানি তংথুংমা কচমই তংদি দো লক্ষ্মী কামাগইতা থাংদি এটি ছিল আমার ত্রিপুরা ভাষায় আর সেটাকে যদি একটু বাংলাতেই অনুবাদ করতে যাই তাহলে সেটা হবে এভাবে শিয়ারি দুনয়নের কাজল রেখা এতটা সুন্দর জানা হতো না দুঃখিত শিয়ারি দুনয়নের কাজল রেখা এতটা সুন্দর জানা হতো না যদি না তোমার ঘন কালো কাজল রেখা অবলোকনের সুযোগ হতো এতটা সুন্দর কণ্ঠস্বর অজানাই থেকে যেত যদি না তোমার মিষ্টি কণ্ঠস্বর শ্রবণ করা হতো মুখের হাসি যে এতটা সুন্দর দেখা হতো না যদি না দেখতাম তোমার প্রাণোচ্ছল হাসি মাখা মুখখানি পথ চলার প্রতিটি কদম এতটা ছন্দময় অজানাই থেকে যেত যদি না তোমার সঙ্গী হয়ে পথে চলা হতো স্বপ্নগুলো এতটা অমলিন অজানাই থেকে যেত যদি না গেল রজনীর স্বপ্নগুলোই তোমার সাক্ষাৎ না হতো শিয়ারি আজ আমার হৃদয়ের চন্দ্রিমায় পূর্ণিমা পরিপূর্ণ এই জ্যোৎস্নার প্রহর যতনে রেখেছি তোমার জন্যে কথোপকথন হবে আজ নতুন ভোরের আলোয় তোমার অসীম ভালোবাসার স্থান আমার হৃদয় মন্দিরে রেখেছি তো সাহসী বুক পেতে তোমার নিষ্পাপ মায়ার জন্যে শিয়ারি তুমি ভেবো না পিয়ে নীলিমার আদিত্য আজ চিরন্তন চিরন্তন নভলুকের চন্দ্রিমাও জলনিধির জল সত্য সত্য মহাকাশের নক্ষত্রগুলো উজ্জ্বল রুদ্র অথবা শীত বর্ষা আজ সহনীয় জীবন্ত আজ আমাদের প্রেম শিয়ারি তোমার কি মনে পড়ে খুব যতনে এনেছিলে অন্ন জল জুম ঘরে দুজনের জন্যে হলদে রঙের পাকা শস্যগুলো তুলেছিলাম কতবার দুজনে মনে কি পড়ে তোমার ছড়ার উজানে মাছ ধরার মুহূর্তগুলো অথবা বনে সবজি তোলাতে পায়ে ধরা ঝোঁক ফেলানো মধুর স্মৃতিগুলো মনে পড়ে কি মাচাং ঘরের এক কোনায় বসে বাঁশির সুরে সুর মিলিয়ে কতই না জমিয়েছিলাম প্রেমের গল্প লোকগীতিতে শিয়ারি গেল বছরের কোনো একে অপূর্ব সময়ে মাচাং ঘরের একটি কোনায় একান্ত পাশাপাশি বসে দুহাতে ধরে কথা দিয়েছিলেন ভেবনা দাদা পান্তই আমি তোমার হয়েই থাকবো একসাথে হাঁটবো পুরোটা পথ চন্দ্র সূর্যের মতো আমাদের প্রেমের আয়ু হবে অনন্ত তোমার মনে গেছে কি প্রিয় কতটা সময় প্রতীক্ষার পর এলে তুমি
লাল কালো রঙের রিনাইতি পরে, চালতা ফুলের নকশা কাটা বক্ষ বন্ধনী রেশাইতি বেঁধে, কাটাতে চুলের খোপায় দিয়ে খোপাতি বাঁধলে সহজ বাঁধনে, রূপালি চড়ি, রূপালি নেকলেস, রূপালি কানের ধুল, রূপালি নাক ফুল পরে এসে বসলে মাচাং ঘরের কোনো এক কোনায় আজকের এই মিষ্টি গধূলি লগ্নে। শেয়ারে তোমার ভালোবাসার ছড়াটির জল শুকালেও বহমানে রেখো যে কোনো কিছুর জোরে। কখনো 7 পাহাড় 7 সমুদ্রের উপারে গেলেও অজানা রশিতে টেনে নিও আমায় তোমার পাশে। শেয়ারে তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণ, তুমি আমার সংসারের লক্ষ্মীটি, তুমি আমার সব। এভাবেই পাশে থেকো আজীবন লক্ষ্মীটি, হারিয়ে যেও না। ধন্যবাদ সবাইকে। আমার কবিতাটি এটুকুই ছিল। আমি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। আমি আবারও আদিবাসী দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিরাপদে থাকবেন। আমাদের এই করোনা মহামারীর সময়ে আমি সবার জন্য শুভকামনা করে এখান থেকে বিদায় নেব। ধন্যবাদ সোহেল দা। ধন্যবাদ জানাচ্ছি মুকুল কান্তি ত্রিপুরাকে। অনেক সুন্দর কবিতা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, যে মনে হচ্ছিল আরো শুনি। মুকুল শুধু একজন কবি নয়, তিনি একজন আবৃত্তিকারও বটে, সেটি আমরা দেখতে পেয়েছি তার কবিতায়। অনেক ধন্যবাদ এখানে অংশগ্রহণ করবার জন্য মুকুল। আমরা পরবর্তীতে আরো শুনবো আপনার কাছ থেকে কবিতা। ধন্যবাদ দাদা, সবাইকে নমস্কার, খুলুমকা সবাইকে নমস্কার। তো আমরা অর্পাদির কাছে একটু পরে যাচ্ছি। অর্পাদি মনে হয় ফিরে আসছেন। আমরা স্বপন এক্কার কাছে একটি কবিতা শুনেই অর্পাদির কাছ থেকে কবিতা শুনবো, তারপর আমাদের বাকি যারা আছেন আমরা প্রত্যেকেরই আসলে আজকের অনুষ্ঠানে কবিতা শুনতে চাই। আজকে কবিতাময় হয়ে যাচ্ছে আজকের অনুষ্ঠানটি, আসলে খুবই ভালো লাগছে। আমার মনে হয় দর্শক শ্রোতা যারা আছেন তারাও খুব ভালোভাবে উপভোগ করছেন। স্বপন এক্কা, আপনি কি আছেন? হ্যাঁ, আনমিউট করতে হবে স্বপন। সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন একে শেরামদাকে খুব মিস করতেছে। অনেকদিন থেকে তাদের সাথে আমাদের কথা হচ্ছে না। এখানে যারা রয়েছেন অনেকের সাথে আসলে সেভাবে মিলিত হতে পারতেছে না, কারণ করোনার কারণে আমরা অনেক দূরে অবস্থান করছি। তো বন্ধুবর সোহেল আজমকে ধন্যবাদ জানাচ্ছি আদিবাসী দিবস উপলক্ষে এরকম একটা কবিতার আয়োজন করার জন্য। হরেনকে অনেকদিন থেকেই দেখছি না, একসাথে হতে পারতেছি না, অর্পাদিকেও পাচ্ছে না। যারা উপস্থিত রয়েছেন একসাথে ঢাকায় থাকলে অনেক প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতাম। টিভির প্রোগ্রামে, কোনো মঞ্চের প্রোগ্রামে আমাদেরকে ডাকা হতো, আমরা সেখানে আবৃত্তি করতাম। তো খুব মিস করতেছি। আর আমি এখন আছি গ্রামের বাড়িতে। সঙ্গত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাকে কয়েকবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। আমি একটু মাঠে ছিলাম, বাড়ির ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, যার কারণে একটু আমাকে ফাঁকা জায়গায় যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় এরকম একটা জায়গা বেছে নিতে হয়েছে। তো আমি চেষ্টা করেছি একটা কবিতা লেখার, এবং সেটা আমি কুড়ুখ ভাষায় করেছি। আমি সেটা এখন আবৃত্তি করব। শ্মশান নাম দিয়ে কবিতাটা লিখেছি। পুরাদের দুটো ভাষা রয়েছে, এর মধ্যে কুড়ুখ একটি ভাষা। আমি সেই কুড়ুখ ভাষায় আবৃত্তি করছি। বারাহারু জহার পারা কই পেল্লার আগুয়ার না দাহারে নাম কামদার কখান্তা আলার কাট্টা কুনা কালনার ওখা এরা এরার পিরিয়ারনার মারি লেঙ্গা হুরমি তারা দশরার গা কালনার নামহার গা পস্ক লেখা ঢালি ঢাবা কিরেনার হান্দ্রা আম্বা চোয়া ভঙ্গা বিড়ি লেখা কুদ্দা ওড়া লেখা উড়িয়ার কি হুরমি রিনকা বেদ্দা আর কি ঝাড়া আম্বা কুনে উর্বাস লেখা উজ্জা লুড়কুড়িয়া কালা উর ধারতি কালা কুদ্দা মখাওনা দাউলে তারবে দেহারা অপুষ্ট অস্থানে একা কুনে জিয়া আমকে নানা নষ্ট উঙ্খামালা জগজারিনু ডিজে ডান্ডি বেসনা দশরারে কাশে কানার লাগো তানি সচনা আমকে মদরা নিমায় আজ্জো আয়ো বাবারিন আরিমকা ডাহারি ইদুর বিল্লি লেখা রুজিম বাচ্চা কুনে হাল্লে কুড়ি নামান্তাম খেদনার বারা হারু জুমরত নাম কোহার কা মেহনার রাউত বারা সাঙ্গি জুড়ি হরমাত অনগুসান গেচ্ছাকের কান্তিয়ার বাচ্চর গা শ্মশান। বাংলায় ঠিক অনুবাদ করেছি এইভাবে।
এসো যুব দলে দলে, গুড়ি সামনে যার পথ, পেছনের লোক এসব যাচ্ছে মারিয়ে, পিছু ফিরে টিপ্পনি কাটে, ডানে বামে যাচ্ছে সবাই এড়িয়ে। আমরাই বা কেন ঘর আঙিনায় চক্কর কাটে হেলায়, বিছানা ছেড়ে ওঠো, দৌড়াও সূর্যের সাথে, পাখির মতো উন্মেষণ করো জীবিকার। মাদক ছেড়ে ভালো মানুষ হয়ে ওঠো, বিদ্যায়তনের শিক্ষায় পৃথিবী রাঙাও, সুষম খাবার খাও, তাতেই তো দেহ পুষ্ট হবে, একুয়ে থেকে করোনা নিজেকে নষ্ট। নাচ গান খেলায় মত্ত থেকো না, অন্যরা কিভাবে পৃথিবী কাঁপাচ্ছে ভাবো। ভুলো না কবু প্রাচীন পুরুষ মা বাবাদের, তারাই তো আমাদের নিত্যদিনের আলোর দিশারি। আমাদের জীবন সম্পদ নিত্য হয় লুট, আসুন আমরা একত্রিত হই বড়দের আহ্বানে, একজোট থাকার সংকল্পে পণ করি আজই। বিচ্ছিন্ন হলেই শুধু ঘর নয়, শ্মশানেও মিলবে না আর। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্বপন একটা খুব শিক্ষণীয় একটি কবিতা এবং সাম্প্রতিক বিষয়কে নিয়ে লেখা। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বপন একাকে যে আপনি গ্রামের সুন্দর পরিবেশ থেকেও আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পেরেছেন। আমরা এবার ওরাও জাতিগোষ্ঠীর আরেকটি কবিতা শুনবো আমাদের অর্পাদির কাছ থেকে। অর্পা কুজুর, আমরা আমন্ত্রণ জানাচ্ছি অর্পাদিকে ওরাও সাহিত্য এবং কাব্য নিয়ে কিছু বলবার জন্য। সেই সাথে আমরা আপনার কাছ থেকেও একটি কবিতা শুনতে চাই। অর্পাদি। ধন্যবাদ সোহেলদা, এবং ধন্যবাদ আইপি নিউজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় কাউকে পিছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান। আমি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সকল আদিবাসীরা রয়েছেন তারা যেন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন এবং সুন্দর জীবন তৈরি করতে পারেন, এই মানে কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং ন্যায্যতা অধিকার নিয়ে যেন আমরা সবাই বসবাস করতে পারি, আদিবাসী যারা আছি সেই কামনা করছি। আমি একটু বলতে চাই যে আমি সেভাবে ব্যক্তিগত জীবনে ওইভাবে কবি না, তবে কবিতা টুকটাক লিখি। এখন পর্যন্ত বেশ কিছু কবিতা লিখেছি, বেশ কিছু পত্রিকায় এসেছে, তবে বই এখন পর্যন্ত পাবলিশড হয় নাই। তবে আমি আজকে যে যারা এখানে আমার আগে কবিতা পড়েছেন, আমার এত ভালো লাগলো, মানে অনেকে আমার কাছে নতুন, মানে আমি খুব দুঃখিত যে আমার অনেক আগে থেকে পরিচয় হওয়া উচিত ছিল, কিন্তু আসলে পরিচয় সেভাবে নাই। তো থাকলে আমি অনেক কিছু জানতে পারতাম, অনেক সহভাগিতা পেতাম এবং নিজের কবিতাগুলোকেও সমৃদ্ধ করতে পারতাম। তো আমার মনে হলো যে আমার কবিতার যে সকল কবিতাগুলো লিখেছি, কিছু ছড়াও আছে, সেগুলো হয়তো প্রকাশ করলে তাদের সঙ্গে এটা ভালো হবে। তো আজকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করেছেন এবং আদিবাসী ভাষায় আমি উরাও ভাষায় কবিতা বলার জন্য। তবে উরাওদের যে কবিতা বা সাহিত্য চর্চা বাংলাদেশে আসলে সেভাবে উদ্যোগটাই নেওয়া হয় নাই। এখন হয়তো অনেকে নিচ্ছেন, কিন্তু মানে আমার যতটুকু স্টাডি আছে, যতটুকু জানা আছে, ওইভাবে বই প্রকাশ বা সেভাবে কবিতার বই বা সাহিত্যের বই ওইভাবে যে আছে সেরকম খুব বেশি সমৃদ্ধ না, এবং নেই বললেই চলে। তবে এটা সত্য, যদি কবিতা ভাষা কিভাবে টিকে থাকে, ভাষা তো সাহিত্যের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, কবিতা গানের মাধ্যমে, এগুলো যদি চর্চা না থাকে, তবে এটা খুবই সত্য যে একটা সময় এগুলো হারিয়ে যাবে, ভাষাটাই হারিয়ে যাবে। তবে আমরা যারা নতুন প্রজন্ম, এ সময়কার প্রজন্ম, আমাদের একটা দায়িত্ব নেওয়ার সময় এসেছে, যে আমরা যদি সবাই সম্মিলিতভাবে কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে হয়তো এটা একটু মানে কিভাবে সব দিক দিয়ে জাগ্রত করা বা বাঁচিয়ে রাখা এটা সম্ভব হবে। মনে রাখবেন, প্রেম ভালোবাসা প্রত্যেকটা সমাজে ছেলে মেয়েদের মধ্যে আছে। তারপর হচ্ছে এগুলোই তো আমাদের সাহিত্যের মধ্যে উঠে আসে।
তাহলে বাঙালি সাহিত্য চর্চায় যেভাবে প্রেম বিরহ ভালোবাসা উঠে আসে, একটা আদিবাসী মেয়ের জীবনে, ছেলের জীবনে যে প্রেম বিরহ আছে, এটা সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে কি আসতে পারে না? কিন্তু উদ্যোগটা নেবে কে, কে লিখবে, সে লেখক আমাদের তৈরি করার জন্যই আমি মনে করি আইপিএস দায়িত্ব নিতে পারে, সোহেল দা আরও বেশি বেশি উদ্যোগ নিতে পারেন, সবাইকে একত্রিত করে আলোচনা করা এবং এই উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সহভাগিতা করা। আমার মনে হয় এদের এখান থেকে আমরা একটা প্রাণের সঞ্চার তৈরি করতে পারি সবার মধ্যে। তো আমি অর্পা কুজুর, আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমার একটি ছেলে আছে, আমি চাকরি করছি একটি বেসরকারি সংস্থায়, নাম হচ্ছে কারিতাস বাংলাদেশ। এখানে যে ট্রেনিং এবং রিসার্চ ইনস্টিটিউট আছে, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এখানে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে আমি প্রায় 19 বছর কর্মরত। তবে আমি আদিবাসী উরাওদের উরাওরা দুটি ভাষায় কথা বলে, একটা কুড়ুখ, একটা সাদ্রি। সাদ্রি ভাষাভাষীরাই বেশি, কুড়ুখটা একটু কম। তারপরে কুড়ুখটাই হচ্ছে মূল ধারা, সাদ্রিটা হচ্ছে বাংলা, হিন্দি, ফার্সি, ইংলিশ সবকিছুর মিশ্রণ। তো আমি কুড়ুখ দিয়েই একটি কবিতা পাঠ করব। কবিতাটা হচ্ছে গত বছরে লিখেছিলাম 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে, জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা কবিতা লিখেছিলাম, সেটা বাংলা দিয়ে, তবে আমি উরাও ভাষা দিয়ে এটাকে অনুবাদ করে আমি একটু শোনাতে চাই। আমার কবিতার নাম হচ্ছে বঙ্গবন্ধুষ্কি অংশ বাছার। বঙ্গবন্ধুস কোহানেতাস নামে শেখ মুজিবর, রাজি চিচ্চাস পতাকা চিচ্চাস ঢের নমস্কার, স্বাধীন নাঞ্জাস রাজির নাম হায় শত্রুর হরমার কেরার, রাজি নাম হায় সোনা মানো নানাহ নানো থলে, বাংলাদেশ আগুয়ার ও কালো নিঘা স্বপ্ন হো আর কি, সোনার বাংলা মানোই মানো হরমার ঘি জিয়াতি, রাজি চিচ্চাস অহমা চিচ্চাস চিচ্চাস বাংলা কাথা, অংশ বাচ্চার জন্মদিন চিদাম ভালোবাসা। এইটুকুই কবিতা, আমি একটু বাংলাটা একটু পড়ে শোনাই। বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিন। বঙ্গবন্ধু মহান নেতা শেখ মুজিবুর নাম, দিলেন মোদের দেশ পতাকা হাজারো সালাম, দেশ করেছেন স্বাধীন মোদের শত্রু গেছে চলে, সোনার বাংলা গর্ব মোরা মোদের বাহু বলে, বাংলাদেশ এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে তোমার, সোনার বাংলা হবেই হবে প্রতিশ্রুতি সবার, দেশ দিয়েছ মান দিয়েছ বাংলা ভাষা, শতবর্ষ জন্মদিনে রইল ভালোবাসা। ধন্যবাদ সোহেল দা এবং উপস্থিত সবাই যারা কবি সাহিত্যিক এখানে আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আদিবাসী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার সবাইকে। অনেক ধন্যবাদ অর্পাদি আপনার সুন্দর কবিতার জন্য, সেই সাথে আপনার মূল্যবান যে আহ্বান যে আদিবাসীদের এই যে ভাষা সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য যে আমাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সহভাগিতা করার প্রয়োজন রয়েছে, সেটি আপনি বলেছেন। আমরা এখন বানাই কবিতা শুনবো অনির্বাণ বানাইয়ের কাছে। যে আমরা জানি যে বৃহত্তর ময়মনসিংহে একটি জাতি, সংখ্যায় অনেক কম, বানাই জাতি, তাদের রয়েছে নিজস্ব ভাষা। বানাই ভাষায় কবিতা আমরা শুনবো অনির্বাণ বানাইয়ের কাছ থেকে। ধন্যবাদ জানাই সুহেল দাকে আমাকে সুন্দর সুযোগ দানের জন্য। আসলে এই অনুষ্ঠানের আগে আসার সময় একটু নার্ভাস ছিলাম আমি, কারণ এখানে অনেক কবি সাহিত্যিকরা আছে আমাদের থেকে অনেক বড় বড়, আর বলতে গেলে আমি কোনো কবি না, লেখকও না, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাগাজিনে আমার লেখা বের হবে। ওইটা হচ্ছে সমতল আদিবাসীদের নিয়ে একটা ভ্রমণ কাহিনী আমার। তো আসলে আমাদের বানাই সাহিত্য বলতে গেলে বাংলাদেশে নেই বললেই চলে, তবে ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে একটু কবি সাহিত্যিক আছে। আচ্ছা, আমি আমার কবিতাটা শুরু করি। আমার কবিতার নাম হচ্ছে আমরা বানাই জাত, লিখেছেন রিপন বানাই। রোয়া লাগা কাম থাকে আষাঢ় মাসত বেলা, চেংরা চিংড়ি এক লগেতে সময় কাটে আমলা, গিরি গেলে পুইল রোয়া মাংনি কামলা দিব, চেংরা চিংড়ি ঘন্নি না থাক আমরা হুবই যাব,
কচ্ছে মাসাং বেশি ভাত খাবো আমরা আজি মদ খাওয়ারা জমিব লগে থাকতই ভুজি চিংড়ি গিলে রোয়া লাগাই হারি হারিকে চেংড়া গেলে লিংতি খুলি হাল বোয়ালে চিংড়ি গেলে সময় না পাই খোপা বানিব চেংড়া গেলে হারিকে আলি কাটিব ধান কাটার সময় নিকে গাওলা তিমত গিল ধান কাটিব যায় ওরা হুবই মিলে ঝিললে চেংড়া গিলে তাংখু খাই আলি কাটিলে চিংড়ি গিলে চেয়ে থাকে ভালা দেখিলে জ্বালা ভাঙার সময় হলে চেংড়া গিলে হুবই কাম শেষকে মদ খাওয়ানি সময় দুবাই রাঙা পাথিন পিণ্ডে মশন জাখা মারা যায় উড়ো দিকে চিংড়া গিলে ভালা পাবা চাই ভিয়ে নিকে তিমত গিল নারে বেশি ভাত মিলে ঝিলে থাকে হুবই আমরা বানাই জাত। আসলে এটার বাংলা বাংলা বলতে গেলে একটু নড়বড়ে হয়ে যায় ভাষাটা। আমি এই কবিতার একটু সংক্ষেপে সারাংশ বলছি। এই কবিতার মূলত বানাইদের জীবনচিত্র সংস্কৃতির একটা অংশ ফুটে উঠেছে। বানাইদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, কাজকর্ম এগুলো এই কবিতায় আমরা দেখতে পাই। যেমন একজন নারী জাখা দিয়ে মাছ ধরে, আর বানাই পুরুষরা ধান চাষ করে রোয়া লাগায়, ধান কাটার সময় সবাই মিলেমিশে ধান কাটে। আরেকটা বিষয় আমরা দেখতে পাই, বাইনারা সবসময় ছোটখাটো অনুষ্ঠানে তাদের নিজস্ব পদ্ধতিতে তৈরি মদ তারা পান করে। আর মূলত বানাই সমাজ ব্যবস্থার যে রূপ আছে সেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ বানাই। আমরা আসলে জানি যে যেসব জাতি গোষ্ঠীর লোক সংখ্যা খুবই কম এবং ভাষাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। এই ভাষাগুলোকে অবশ্যই আসলে তুলে ধরবার জন্য, সংরক্ষণের জন্য, চর্চা বাড়ানোর জন্য আমাদের ওইসব জাতির যে তরুণ বন্ধুরা আছে, যে অনির্বাণ বানাইয়ের মতো তরুণ বন্ধু, তাদের তো অনেক বেশি দায়িত্ব। সেই সাথে আমাদেরও দায়িত্ব রয়েছে রাষ্ট্রের, যে কিভাবে আমরা এই ভাষাগুলোকে টিকিয়ে রাখতে পারি, কিভাবে এই ভাষার মানুষগুলোকে দেখভাল করতে পারি। অনির্বাণ বানাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি মিঠুন, বন্ধুবর মিঠুন রাকসাম, যদি আপনার ওখানে নেট ভালো থাকে আপনি আবারও চলে আসেন। মিঠুন রাকসাম। ধন্যবাদ বন্ধু লেখক সোহেল হাজং। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকজনের কবিতা শুনলাম, অর্পাদির সুন্দর কবিতা শুনলাম, আমাদের বানাই বন্ধুর কবিতা শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে আমাদের এই যে ভাষা বৈচিত্র্য আজকের যে বিষয়, আমাদের নিজ ভাষায় যে কবিতা পড়ার যে আজকের যে বিষয়টা, আসলে সত্যি আদিবাসী ভাষায় কবিতা পাঠ এই অনুষ্ঠানটা আসলে দরকার ছিল আমি মনে করি। তো যেহেতু এবারের যে আমাদের আদিবাসী কাউকে পেছনে ফেলে নয়, এইটা আমি আবারও বলছি যে আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান। তো আমরা আসলে এখন বানাই সম্প্রদায় তো আমরা শুনলাম, ওরাও শুনলাম, ত্রিপুরা শুনলাম, গারো শুনলাম। হ্যাঁ, আমরা আসলে এখন কোচ সম্প্রদায়ের তাদের ভাষা, তাদের শিল্প সংস্কৃতি, তাদের সাহিত্য নিয়ে আমরা জানতে চাই, তাদের কবিতা সম্পর্কে আমরা জানতে চাই। আমরা যাব কবি, বর্তমান সময় তরুণ কবি এবং লেখক মিঠুনের কাছে যাব আমরা। মিঠুন কোচ, হ্যাঁ, মিঠুন কুমার কোচের কাছে আমরা যাব, সে আছে আমাদের সাথে। মিঠুনের কাছে আমরা যাব। তো একটু বলে নেই যে মিঠুনের সাম্প্রতিক কারিতাস বাংলাদেশের একটি বই বেরিয়েছে, সেটা হচ্ছে 10 তরুণের নির্বাচিত নিবন্ধ সংকলন। সেখানে অনেকজনেরই আছে, যেমন জাদিল আছে, সোহেল হাজং আছে, উন্নতিশীরা আছে, হ্যাঁ, এভাবে অনেক 10 জনের। তার মধ্যে মিঠুন কুমার কোচেরও একটি আছে, খুব সুন্দর একটি প্রবন্ধ। বইটার নাম হচ্ছে কোভিড-19 আদিবাসী যুব সমাজের ভাবনা, মহামারীতে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী জনগোষ্ঠীর জীবন জীবিকার সংগ্রাম, আদিবাসী যুবক যুবতীদের নির্বাচিত নিবন্ধ সংকলন। এটা, হ্যাঁ, আমরা মিঠুন কুমার কোচের কাছে যাব, তার কাছে কবিতা শুনবো, কোচ ভাষা সম্পর্কে, কোচ আদিবাসীদের শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমরা শুনবো। মিঠুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সম্মানিত মিঠুন রাকসাম দাদাকে এবং সঞ্চালক সোহেল দাদাকে। তো আমি দুঃখিত, আসলে আমার এখানে একটু নেট সমস্যা করছে। প্রথমে সোহেল দা একটু যখন নেট
চেক করতে বললো, তখন দেখলাম যে একটু ভেঙে ভেঙে আসছে আর কি। যার কারণে আমি ভাবলাম যে হয়তোবা ভিডিও অফ করে যদি আমি জয়েন করি তাহলে হয়তো ভালো হবে, হয়তোবা কেটে যাবে না। তো আবারও ধন্যবাদ মিঠুন আকসাম দাদাকে। সবাইকে আসন্ন আন্তর্জাতিক আদিবাসী দিবস 2021-এর অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আদিবাসী ভাষায় কবিতা আবৃত্তি অনুষ্ঠানের সঞ্চালক সোহেল হাজং দাদা এবং মিঠুন আকসাম দাদাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সুন্দর আয়োজনের জন্য, এবং আমাকে কোচ ভাষায় কবিতা আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য। তো সেই সাথে আজকের আদিবাসী ভাষায় কবিতা আবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সকল কবি ও আবৃত্তিকারদের অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি এত প্রতিষ্ঠিত গুণী কবি সাহিত্যের মাঝে নিজেকে একটু বিব্রত বোধ করছি এবং নিজেকে বেমানান লাগছে। যাই হোক, আমাদের কোচদের সাহিত্যের কথা বলতে গেলে খুব বেশি বলার থাকে না, কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যখন সাহিত্যের সন্ধান করি, বিশেষ করে যখন অতীতের দিকে ফিরে যাই, প্রাচীন সাহিত্যের যখন সন্ধান করি, তখন খুব বেশি সাহিত্যের সন্ধান পাই না আমাদের কোচদের। এটা ব্যক্তিগতভাবে আমি হতাশ অনুভব করি। হয়তোবা এমন কোনো বিখ্যাত কবি সাহিত্যিকের কথা জানা যায় না আমাদের কোচদের, যদিও আমাদের কোচদের একসময় সমৃদ্ধ ইতিহাস ছিল, রাজত্ব ছিল, রাজা ছিল, কিন্তু যখনই আমরা সাহিত্যের কথা বলি তখন সেই জায়গাটা আমার মনে হয় কোথাও যেন একটা ঘাটতি আছে, এবং ওইরকম সাহিত্যের নিদর্শন দেখি না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো বর্তমানে আমি দেখি যে যুগল কিশোর কোচ দাদা, তিনি শেরপুর এলাকার, তো উনি চেষ্টা করছেন আমাদের কোচ সাহিত্যকে সমৃদ্ধ করার। তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন, এবং তরুণ প্রজন্মের কিছু আছে যারা লেখালেখি করে যাচ্ছেন। তো আশা করি ভবিষ্যতে আমাদের কোচ সাহিত্য সমৃদ্ধ হবে। এবং আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব, এটি মূলত কোচ ভাষায় রচিত একটি স্যাটার বা ব্যঙ্গধর্মী কবিতা। আমাদের কোচ সমাজে বিদ্যমান অনেক সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে ভাষা সমস্যা। এই সমস্যার পেছনে রাষ্ট্রের উদাসীনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অভাবের সাথে সাথে অনেকটা দায়ী নিজ জাতীয় কিছু ব্যক্তির নিজ ভাষা ব্যবহারে অনীহা। তো এই কবিতার মাধ্যমে আমি চেষ্টা করেছি নিজ ভাষার প্রতি অবহেলাজনিত যে সমস্যা, সেটার মূলে আঘাত করার বা একটা ধাক্কা দেওয়ার। আর আমি প্রচলিত অর্থে কোনো আবৃত্তিকার নই বা কবি নই, তাই আমার কবিতা আবৃত্তিতে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। তো কোচ ভাষায় রচিত আমার ব্যঙ্গাত্মক কবিতার নাম আং খাঁটি বাঙালি দঙা। আপানি কুরুতিলা রাউন এক নাং মনে চাংজানি বাড়া আংবি নিয়ম দাবাই তো মরত্তাং যদি আনা মনে নেকা ঝাপেনি বার হুয়াক মরত উদা বেদেন মার্গান করো দংচা বাংলা করুন আনি বেবাক নুং বেবাক কুচ মিলাই মুন আপানি করো মন ফুরাই মুন নিরিখান বাংলা বানা প্যান প্যানকে পাঙায় প্যানকে বাংলা করো বাড়াই মন দংনা খাঁটি বাঙালি আর সুযোগ মান নান আপানি জাতি না রাও পুক না ani nukun tamuy nakun kaltak ya baray মন মরত তাঙ্কুরু বারনা উদা বেদিকি বেবাক মন ফুরাই মন বাংলা বানি সেল্লাহাও না কুবাই চাই বাংলা কুরু বারাই মন আং বাঙালি দং না tamuy nukunni peltak nagungni আং দং না খাঁটি বাঙালি ইয়া বেদেন আং নিরিখান বাংলা কুরু বারা মরত্তাং কুনবা সময় বারনা আপান আপান বাংলা বাণী ই নাকুং পেলটাক মরতা আগে কুস্ত আমন। তো এই হচ্ছে আমার কোচ ভাষায় রচিত কবিতা। তো এই কবিতা আমি চেষ্টা করেছি বাংলায় একটু ছন্দ মিলিয়ে লেখার, তো সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম আং খাঁটি বাঙালি। আমি খাঁটি বাঙালি হব। নিজের ভাষায় বললে কথা মনের ভেতর কে যেন বলে আমি বুঝি ভাঙছি প্রথা লোকে যদি ভাবে আমায় গেয়েও অসভ্য তাই কোচ ভাষা নয় বাংলা ভাষায় আমার ভবিতব্য। আমরা সব কোচরা মিলে নিজের ভাষা ভুলে গিয়ে বলবো সদা বাংলা ভাষা কণ্ঠে মধু ঢেলে আয়েশ করে বাংলা বলে হবো খাঁটি বাঙালি আর সুযোগ পেলে নিজ জাতিকে করবো গালাগালি। হয়তো আমার চোখ ছোট আর নাক বোচা এই বলে লোকে কাটবে ফোড়ন দেবেই খোঁচা তাই বলে কি সব ভুলে কি বাংলা বলা ছেড়ে দেব দেখি সবাই বাংলা বলে আমি খাঁটি বাঙালি হব। ছোট চোখের বোচা নাকের হবই হব খাঁটি বাঙালি তাই আমি কোচ ভাষা নয় বাংলা সদাই বলি। তবু তো ভাই একটা সময় বলবে লোকে আড়ালে চুপি সারে বাংলা বলা এই নাক বোচাটা একদিন কোচ ছিল রে। তো আসলে এই কবিতার মাধ্যমে আমি চেষ্টা করেছি আমাদের কোচদের মধ্যে কিছু তথাকথিত শিক্ষিত আছেন, কিছু তরুণ আছেন যাদের মধ্যে আমি দেখি যে তারা আমাদের কোচ ভাষাকে অবহেলা করে পাশ কাটিয়ে
বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে। ইভেন নিজেদের মধ্যে তারা যখন থাকে তখন হয়তো আমরা কোচ ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা দেখি যে তারা বাংলা ভাষায় কথা বলছে এবং নিজেকে হয়তো বা স্মার্ট হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এবং আরেকটা হতাশার বিষয় হচ্ছে, আমি দেখি যে এখনকার যারা শিশু প্রজন্ম আছে, শিশু আছে, তারা দেখি আমাদের কোচ ভাষা শেখার আগে বাংলা ভাষাটা শিখছে এবং তারা বাংলায় কথা বলছে। এটা আসলে আমার জন্য খুবই হতাশার। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের কোচ ভাষার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তো আমি আশা করি আমাদের ভাষা নিয়ে যারা কাজ করছেন, আদিবাসীদের ভাষা নিয়ে কাজ করছেন, তারা এই ব্যাপারে এগিয়ে আসবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এই বলে আমি আমার কবিতা আবৃত্তি এবং আমার যে বাংলা অনুবাদ সেটা পাঠ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই মিঠুন কুমার কোচকে, যে মিঠুনের যে উদ্যোগটি খুবই চমৎকার, যে বিষয়টি যে তিনি অনুধাবন করতে পেরেছেন যে আমাদের আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাষাগুলো যে অবস্থায় রয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থায়, এবং তার চেয়ে ভয়ানক দিক হচ্ছে যখন আমরা এই কমিউনিটির মানুষ নিজেদের মধ্যে হীনমন্যতায় আমরা ভুগি, নিজের জাতি ভাষাকে আমরা তারপরে আস্তে আস্তে অবহেলা করতে শিখি, যে আমার ভাষা দিয়ে তো আসলে কোনো লাভ হচ্ছে না, আমার জাতি নিয়ে থেকে তো আমার কোনো লাভ হচ্ছে না। এই যে নিজেকে তুচ্ছ মনে করা, একসময় আমরা নিজের ভাষাকে দূরে ঠেলে দিয়ে আমরা অন্য ভাষা গ্রহণ করি। অবশ্যই দরকার আছে আমাদের মূল স্রোতধারার সাথে মিশে চলার জন্য মূল স্রোতধারার ভাষা শেখা, আয়ত্ত করা, কিন্তু সেটি কোনো অংশেই নিজের মাতৃভাষাকে অবহেলা করে নয়। তো মিঠুনের এই যে কবিতা, সেই কবিতাটি সেটি আসলে জানিয়ে দিচ্ছে যে একসময় যদি আমরা নিজের মাতৃভাষাকে হারিয়ে যাই, আমরা অবহেলা করি, তাহলে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না। তখন হয়তো সেই মানুষগুলো, মূল স্রোতধারা মানুষগুলো একদিন বলবে তার চেহারা দেখে যে এর তো আগে সেই জাতির কমিউনিটির একজন সদস্য ছিল, সেটি নিয়ে হয়তো উপহাস করবে, ঠাট্টা করবে। তো এই জন্য আসলে আমাদের আরো বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের জাতিগোষ্ঠীতে যারা শিক্ষিত, যারা তরুণ, তাদেরকে আসলে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সেই সাথে রাষ্ট্রকে আসলে এই সব জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, সাহিত্যকে টিকে রাখবার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে অন্ততপক্ষে তারা উৎসাহিত হবে, না আমার ভাষাটি মূল্যহীন নয়, আমার যে সংস্কৃতি মূল্যহীন নয়। ধন্যবাদ মিঠুন কুমার কোচ। আমরা এবার আমন্ত্রণ জানাই হাজং সাহিত্যের, হাজং ভাষার কবিতা নিয়ে আসার জন্য শ্রীধাম হাজংকে। আপনারা জানেন যে গারো, হাজং, কোচ, বানাই এইসব জাতিগোষ্ঠী বৃহত্তর ময়মনসিংহে তারা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে শত শত বছর ধরে বসবাস করে আসছে। হাজংদেরও রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সাহিত্য, গান, ছড়া, সমস্ত কিছুই রয়েছে, কিন্তু আসলে সেই সংস্কৃতিগুলো কতটুকু বিকশিত হতে পারছে সেটি আসলে দেখবার বিষয়। তো আমরা চাই যে আরো বেশি সাহিত্য অনুরাগী মানুষ উঠে আসুক এবং আরো বেশি আসলে উৎসাহিত হয়ে তারা এই জাতিগুলোর সংস্কৃতি, ভাষাটিকে রাখবার চেষ্টা করুক। আমরা শ্রীধাম হাজং, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শ্রীধাম হাজং তরুণ কবি হিসেবে কবিতা লিখে, তার কবিতা আমরা বাংলাদেশ বেতারও শুনেছি হাজং ভাষায়। আমরা আজকে শুনবো শ্রীধাম হাজং এর কাছ থেকে হাজং কবিতা। শ্রীধাম। ধন্যবাদ দেই। হ্যাঁ, ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগটার জন্য। আইপি নিউজকে ধন্যবাদ দেই এই সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের করে দেওয়ার জন্য, এবং সঞ্চালক দ্বয় যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেই। আমাদের হাজং সমাজে সাহিত্য যে জিনিসটা, মোটামুটি আমরা দেখতে পাই যে বিশেষত যখন সেগুলোতে দেখা যায়। তো আমি কবিতা আবৃত্তি করার আগে আমি কিছু কথা বলতে চাই। এখানে আমাদের কবিদের মধ্যে অনেক মূল্যবান কথাও বলেছেন কবিতা আবৃত্তির সাথে সাথে। তো ওনাদের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের আদিবাসীর মধ্যে আমাদের আদিবাসী সাহিত্য পরিষদ থাকা দরকার। আমরা দেখি যে বিশ্ব সাহিত্য কেন্দ্র হিসেবে আমাদের মূল শ্রদ্ধা দ্বারাই
এক পরিষদ রয়েছে, যেখানে ব্রাহ্মণ আদালত হিসাবে মানে ভ্রাম্যমাণ হিসাবে এই সাহিত্য কেন্দ্রটা চলতে থাকে। তো যদি আমাদের আদিবাসী সমাজেও যদি আদিবাসী পরিষদ নামে সাহিত্য পরিষদ থাকতো, তাহলে হয়তো বা উদীয়মান যেসব কবি সাহিত্যিক রয়েছেন, শুধু কবি নয়, যারা বিভিন্ন উপন্যাস লেখেন, গল্প লেখেন, তারাও কিন্তু উঠে আসতো। কারণ আমরা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করি, কিন্তু যদি আমাদের ভাষাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে দাবি করব সেটা আসলে কিভাবে? হ্যাঁ, আমরা যে দেশে নাগরিক, আমরা দেখতে পাই যে এই দেশে ভাষার জন্য 1952 সালে জীবন দিয়েছিলেন। তো এটা কিন্তু সারা বিশ্বে দেখতে পাই যে এটার গুরুত্ব কতটুকু। তো ভাষা যদি না থাকে, তাহলে একটা জাতি তো থাকে না। তাই লেখার মাধ্যমে কিন্তু আসলে একটা ভাষা টিকে থাকে কথা বলার মাধ্যমে, বিভিন্ন সাহিত্য চর্চার মাধ্যমে। তো আমি বলবো আমাদের আদিবাসী নিয়ে যারা কাজ করেন বিভিন্ন উপমহলে এবং নেতা নেত্রী রয়েছেন, তারা যদি এই সাহিত্যটাকে যদি একটু সমৃদ্ধ করতে পারে। আমরা দেখতে পাই যে আসন্ন যে আদিবাসী দিবস উপলক্ষে যে আমাদের মূল বিষয়বস্তুটা যে নাম রেখেছে, সেটা সুন্দর করে লেগেছে যে কাউকে ফেলে নয়। আসলে কাউকে ফেলে কিন্তু একটা ভালো কাজ করা যায় না। আমাদের বাংলাদেশে অনেক আদিবাসী রয়েছে, তারা যদি মানে একত্রে তাদের ভাষা নিয়ে যদি কাজ করে, তাহলে এই যে আদিবাসী দিবস যাই বলি না কেন, আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো একদিন। যাক, আমি আর কথা বলবো না, আর আমি আমাদের হাজং ভাষায় দুইটি কবিতা আবৃত্তি করব, যেটা আমি নিজে লিখেছি। এবং এই কবিতা এই আমাদের হাজংয়ে বড় একটা অনুষ্ঠান অলরেডি এটা আবৃত্তি করে ফেলছে। তো আমি আসলে ভালো বলবো না যে কিভাবে আমি আবৃত্তি করব, তারপর আমি নিজের মতো চেষ্টা করব। তো আবারও ধন্যবাদ দেই কবিতা আবৃত্তি করার আগে আমাকে এই সুন্দর সুযোগটা দেওয়ার জন্য। হাজং ভাষায় কবিতার নাম হলো মেঘলা দিন। এই কবিতা আমি ছন্দ আকারে লিখেছি। কবিতার নাম মেঘলা দিনা। মেঘ আহে টপ টাপ টপ টাপ, আহে হারা বিলাই, গান কোলানি গয়লিঙা পোকা উড়ে উড়ে তাহা কোলানি উঠি গেল ঠান্ডা উমগেতা গুরু হাগল পিং তারাম গরবাহ সাওয়ারা হুট হাট গুরুল লিংকুর দূরে হাজং মাও ডাঙর দুবানি আহিছে মাছলা টানে মাছ দোরালা আশাই এলা জাখা খালাই বানে আল্লো মরদ আল বহাই ওলা বইবারেনি মাথানি ওলা ডাঙর জাপি বচুকা আসে হাতনি হারা বেলা টাঙ্কে ম্যাগ ইঙ্কি আহে যাই মেঘলা দিন ম্যাগ আহে আহে পত্তে দিনাই। তো আমি এই কবিতা বাংলায় আমি খুব দ্রুতভাবে বলবো, হয়তো শুধু আমি রিডিং করে যাব। কবিতার বাংলাটা হলো বৃষ্টির দিন, বৃষ্টি পড়ে কাপড় টপড় পরে সারা বেলা, নদীর কিনারায় ঘাস ফড়িং উড়ে উড়ে খেলে, পাহাড়ের পাদাদুষে পাক পাখালি ঠান্ডায় চুপচাপ, দিনের আলো তখন আসবে দিবে তাদের তাপ, গরু ছাগল ছোটাছুটি ঘরে যায় ফিরে, রাখাল ছেলে হুটহাট গরুর রশি ধরে, হাজং মা বড় বিলে আসছে মাছের টানে, মাছ ধরার আশায় সে জাখা খালাই বাঁধে, কৃষক ভাই করে চাষ তার নিজ খেতে, মাথায় তার বৃত্ত মাতাল লাঠি আছে হাতে, সারা বেলা বৃষ্টি অনেক এমনই আসে যায়, বৃষ্টির দিনে বৃষ্টি আসে আসে রোজ রোজ। আমি আমার দ্বিতীয় কবিতা পড়ে শোনাবো। তো আমাদের শ্রদ্ধেয় ওরফাদি বলেছিলেন যে আমাদের আদিবাসীর মধ্যে কি চললে কেন তাদের মধ্যে আসার কথা। তো আমি আসলে এটা ধরেন রোমান্টিক কবিতায় আমি বলবো, আমি যেটা এখন পড়বো আপনাদের সামনে হাজং ভাষায় আমি আগে পড়ে শোনাই। কবিতার নাম হইল একদিন আমরা তোলা কোপাল্লা রাঙাটি তোলা পিন রাঙা পাঠি পরে এক টিপা মুকলা আহি
ইংলা থাকিলেই হব হুক না গাং পোলা দিলে একদিন তয়ার ময় রঙে রঙে বিরাবো উত্তর দক্ষিণলা গাং আর ওলা আলামালা বাতাস তোলা চুলাগে হাঁচাওকে ছিনাবো তাই ওদি চুল খোপা না বানে তোলা কালা চুক চুকা চুল আর ছিনাও ছানাও চুল ঈদে হলেও চলিব আমরা বিরাবোলা মোলা নিদ্রা হাত আর তোলা বাধ্য হাত আঠারো আমরা সবাই যদি কিচ্ছেও না পাই তোলা মুখল আলামালারাও ঈদে হলেও চলিব গাং পোলালা রাঙা আর গোলাপ ফুল তয় যুগলা চাব একরা একরাকে আন্নে দিব তোলা হাতনি ময় তোলা লগর ময় একদিন যাব পাখার দূর বিরাবো। আমি যদি বাংলায় এই কবিতা একটু বলি, বাংলায় শিরোনাম দাঁড়ায় একদিন আমরা। তোমার কপালের লাল টিপ, পরনে তোমার লাল শাড়ি, শাড়ি বলে ফেললাম আসলে পাছিন হবে, পরে একটু মুখের হাসি, এগুলো থাকলেই হবে। শুকনো নদীর পার দিয়ে একদিন তুমি আর আমি হাঁটবো আনন্দে। উত্তর দক্ষিণের নদী আর তার অল্প স্বল্প হাওয়া তোমার চুলকে এলোমেলো করবে, সেই জন্য তুমি চুলের খোপা বাঁধিও না। তোমার নিগুড় কালো চুল আর এলোমেলো চুল এটা হলেও চলবে। আমাদের হাঁটার সময় তুমি যদি গল্পও না পারো, তোমার মুখের অল্প কথা এটা হলেও চলবে। নদীর কিনারায় লাল সাদা ফুল তুমি যখন চাইবে এক এক করে এনে দেব আমি তোমার হাতে। তোমার সাথে আমি একদিন হাঁটবো অনেক দূর কোথাও। ধন্যবাদ সোহেল দা। আসলে আমি কিন্তু ভালো কবিতা আবৃত্তি করতে পারি নাই, এগুলো আমি অনেক চেষ্টা করেছি যে কিভাবে কবিতা আবৃত্তি করে। তো আমার একটা এই কবিতার মধ্যে যেটা ছিল মেঘলা দিন, একজন কবিতা আবৃত্তি করেছিলেন, খুব সুন্দর লেগেছে। তো আমি আশা করব এই কবিতাগুলো যদি কেউ ভালো মানে কণ্ঠ দিয়ে মানে বলতে পারে, শুনতে ভালো লাগবে। এবং আমাদের হাজং সমাজে আমাদের আমি দেখতে পারি সোহেলদা নিজেও কিন্তু প্রতিনিধিত্ব করছেন আমাদের। উনি অনেক ভালো লেখক, উনি কবিতা লেখেন, গান লেখেন, আপনারা হয়তো জানেন না। বিভিন্ন অনুষ্ঠানে ওনার লেখা গান গাচ্ছে এবং কবিতাও আবৃত্তি হচ্ছে। আর আমাদের আদিবাসী বিষয়ে কিন্তু অনেক উনি কাজ করে যাচ্ছেন। তো এভাবে যদি আমাদের প্রত্যেক সমাজ থেকে এভাবে উঠে আসে, তাহলে আমাদের আদিবাসীর যে ভাষা টিকে থাকবে। এবং আমরা জানি যে আসলে বিনিয়োগ একটা মাধ্যম, লেখার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ভাষা সাহিত্য সবই কিন্তু বিনিয়োগ করতে পারি। তো লেখালেখির মাধ্যমে কিন্তু আসলে আমাদের ভাষা কেন শুধু আমাদের মধ্যে যাতে এটা সীমাবদ্ধ না থাকে, সেটা আমাদের অন্য সমাজের মধ্যে যাতে বিনিয়োগ করতে পারি। আজকে অনেক কবিরা খুব সুন্দর সুন্দর কবিতা পড়েছেন, আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকে কিন্তু প্রত্যক্ষভাবে চিনি না, শুধু মনে হয় এখানে আমি দুইজনকে ভালো করে চিনি, সোহেলদা এবং এখানে মিথুন কুমার কোচ রয়েছেন, উনি আমার বড় দাদা। আমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম ওনার রুমে ছিলাম, উনি অনেক ভালো লোক। তো যাক, এখানে যাদেরকে আমি আসলে একান্ত ভাবে চিনি না ওনাদেরকে আমি সম্মান রেখে কথা বলছি। আপনারা অনেক জ্ঞানী লোক, বুদ্ধিজীবী আমাদের আদিবাসী সমাজের এবং আপনার নিজের সমাজের। আশা করি এভাবে আমাদের সমাজ থেকে, আদিবাসী সমাজ থেকে বুদ্ধিজীবীরা উঠে আসবে, আমাদের এই ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলবেন এবং এটাকে সমৃদ্ধ করবেন। কারণ ভাষা থেকে না থাকলে আসলে আমরা যে আসন্ন যে আদিবাসী দিবস আমরা পালন করব, এইসব আমরা যতই পালন করি না কেন, আমরা বাংলায় বড় বড় বক্তব্য দিব, আসলে এগুলো কোনো কাজে আসবে না যখন আমাদের নিজের ভাষায় অস্তিত্বই টিকে থাকবে না। তো এইগুলো টিকে থাকবে লেখার মাধ্যমে। যখন আমরা দেখি বাংলা সাহিত্যে সে প্রাচীন কাল থেকে চর্যাপদের কথা জানি, এই বাংলা ভাষাটাকে প্রত্যক্ষ প্রমাণ নেওয়ার জন্য আমরা চর্যাপদে খুঁজে এনেছে যে হ্যাঁ, বাংলা ভাষায় বলে কিছু আছে। তো এভাবে যদি আপনারাও কিন্তু প্রমাণ দিতে চাবেন, লেখার মাধ্যমে যদি নাই দেন, তাহলে মুখে যতই বলেন এগুলো থাকবে না একদিন। এই আপনার মধ্যযুগের কথা বলেন, যেখানে বিভিন্ন কবিতা বলি যেগুলো এখন বাংলা সাহিত্যে সমৃদ্ধ, ওরা নিজেরা বলে যে আমরা একটা গোল্ডেন এজ। তো যদি আমরা নিজেদের দাবি করি যে আমরা একটা জাতি, তো জাতি হিসাবে আপনার ভাষা টিকে রাখা আপনার উচিত। সেটা একটাই মাধ্যম, লেখালেখি করেন, এটাকে বিনিয়োগ করেন, আর এভাবে থাকবে। যাক, আমি শেষে একটু কথা বলবো যে আমাদের আসন্ন যে আদিবাসী দিবস এটা সফল হোক। আবারও ধন্যবাদ দিই সবাইকে, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রীদাম হাজং আপনাদের দুটি কবিতা এবং মূল্যবান কথার জন্য।
আমরা একে একে সকলেরই আসলে আমরা কবিতা শুনেছি। আমরা এরপর আসলে আমাদের বন্ধুবর যে মিঠুন রাকসাম, তাকে অনুরোধ জানাবো, তার লেখা, তিনি অনেক কবিতা লিখেন, তার সেই ভান্ডার অনেক বড়, তার কবিতা আমরা শুনবো। এরপর আমরা চলে যাব একে সেরামদার কাছে। বন্ধুবর মিঠুন রাকসাম, আপনার কাছ থেকে যদি আমরা আপনার লেখা একটি কবিতা শুনতে পারি। হ্যাঁ, আমি বোধহয় আসছি না? হ্যাঁ, আমি বোধহয় আসছি। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকজনের খুব সুন্দর সুন্দর কবিতা পড়লাম, বিভিন্ন জাতিগোষ্ঠীর। আমাদের এই যে সমৃদ্ধ জাতিগোষ্ঠী আমরা, তাই না? এক এক জাতির এক এক মানে প্রত্যেক জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সাহিত্য, শিল্প, সংস্কৃতি। তো আমি একটু বলতে চাই, গারো সম্প্রদায়ের আমরা যারা লিখছি এই সময়টায়, গারো সম্প্রদায়ের আমরা একটু না বললেই নয়, যাদের কবি হিসেবে, যেমন কবি মতেন্দ্র মানখিনের কথা খুব বলতে হয়। কবি মতেন্দ্র মানখিনে গারো ভাষায় তিনি লেখেন, বাংলায় লেখেন, আপনি জানেন। এবং আমাদের যারা অতিথি আছেন আপনারাও মতেন্দ্র মানখিনের নাম শুনেছেন নিশ্চয়ই। কবি মতেন্দ্র মানখিন, তারপর কবি থিরবিল নকরেগ আছেন। উনি আজকে থাকার কথা ছিল, কিন্তু ওনার গুরুত্বপূর্ণ একটা মিটিং, উনি একটা প্রতিষ্ঠানের যেহেতু চেয়ারম্যান, উনি আর আসতে পারেননি সেই গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য। তারপর বরাগী ছেলের কবিতা তো আমরা শুনলামই। আমাদের আরো অনেকজন লিখছেন, যারা ইয়াং লেকশন স্কুল লিখছেন, তাদের গৌরবজি পাঠান লিখছেন। পল্লী শোভনাথ রঙের আসার কথা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে আজকে শুক্রবার যেহেতু, হ্যাঁ, সে হয়তো সেটা করতে পারেনি। তো আমাদের গারো ভাষার যেমন বাংলা দিয়ে যেমন চর্চা করছি, আবার গারো ভাষায়, আর্চিক ভাষায়ও আমরা চর্চা করছি, মানে সমান্তরালে আমরা চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি, হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের কবি সাহিত্যিকরা চেষ্টা করছে। মতেন্দার যে জাত থাঙ্গি জুমান, কি অসাধারণ একটি গারো ভাষার বই। বরাগী ছেলেরও বই আছে, হ্যাঁ, খাবি, কি অসাধারণ। আমি অনেক এখানে জমিয়ে রেখেছিলাম যে সবার বই একটু একটু করে দেখাবো। এটা পরাগের বই। তারপর হচ্ছে একটু বলি, হ্যাঁ বন্ধু, আমরা একটু বলি যদি, এই যে থিরবিল নকরেগের আমি উদ্বাস্ত হতে চাই না। তারপর হচ্ছে মতেন্দার হচ্ছে কবিতার ময়ূর নৃত্য, নিশ্চয়ই। তারপর হচ্ছে কেন সম্রাট রঙের ওয়ানগালা, চিনি ওয়ানগালা। তারপর বহিঃপ্রকাশ নিপুণ রঙের। তারপর দূর থেকে ভালোবেসে যাবো। এভাবে আরো অনেকজন আছেন, যে দেবেশ নেমা আছে, দেবেশ, হ্যাঁ, প্রণব নকরেগ আছে। মানে আমাদের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের একটা জোয়ার তৈরি হচ্ছে। আমরা সেদিন আলোচনা আমরা থিরবিল নকরেগের কাছে শুনছিলাম যে অনেক 2000 থেকে এই পর্যন্ত 21 সাল পর্যন্ত অনেক বই বেরিয়ে গেছে, কবিতার বই, গল্পের বই, উপন্যাসের বই। তো আমি আমার নিজের যে কবিতা গারো ভাষায় লেখা একটা সিরিজ বলা যায়, এটা যা জাজমির আসন, জ্যোৎস্নার জামা, এটা হচ্ছে বাংলা ভাষায়। এখান থেকে আমি ছোট একটা কবিতা একদম, আরে আমি আচ্ছা 13 নাম্বার একদম সিরিজ পড়ছি। হ্যাঁ বন্ধু, পড়ছি আমি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচিক আগাচা ব্রিং হাতিংচা জাজং নিউন নিউন বন্না হামচা জাজং শ্রী শ্রী ডাকে আগানা কাগা গি গীতা ডাক্কা চাতুর সিংখারিনী গুজি গীতা বিশৃং গীতা আচিক আগাকো ফিন্দাবা। পাহাড়ে জ্যোৎস্না দেখছি তো দেখছি, শেষই হচ্ছে না। জ্যোৎস্না গলে গলে পড়ে ঘি রঙা চাদরের মতো, কুয়াশার মতো বিম্ব ফেলে ফেলে ঢেকে দেয় পাহাড়ের বুক। এই হচ্ছে একটা সিরিজ, যেহেতু 13 নাম্বার এটা। এভাবে পুরো 23টা আছে, গারো ভাষা এবং বাংলা মিলে 23টা আছে। 23 দুগুণে এটা কি হয়, এবং গারো 23টা এবং বাংলায় অনুবাদ সহ এটা গারো ভাষার কবিতা। তো বন্ধু এবং উপস্থিত আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আদিবাসী যে কবিতা আমরা পড়লাম আমাদের নিজস্ব ভাষায়, আমি চাই যে আমাদের নিজস্ব ভাষায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগিয়ে যাক। বাংলা ভাষার এবং বিভিন্ন ভাষাভাষী, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর শিল্প সাহিত্যের মধ্যে যেন সমৃদ্ধ লাভ করুক আমাদের নিজেদের ভাষা, নিজেদের সাহিত্য, সংস্কৃতি। এবং আমাদের বন্ধুবর সেই সোহেল হাজং, সেই কাজটা তো অবশ্যই নেবেন, উনি থাইল্যান্ড থেকে আছেন। এবং অর্পাদি যেটা বলেছেন, আমরা বিভিন্নভাবে বই পড়তে পারি। আরেকটি কথা বলি, বন্ধুবর সোহেল হাজং সম্প্রদায়ের কিন্তু একজন বিশিষ্ট লেখক আমরা বলতে পারি। হ্যাঁ, অনেকজন আছেন, মতিলাল হাজং আছেন, নিখিল রায় আছেন, তারপর অনেকজন আছেন, খগেন দা, অনেক লেখক আছেন, সুজন হাজং আছেন, হ্যাঁ লেখক।
তার মধ্যে সোহেল হাজমকে আমরা বলতে পারবো যে বর্তমান সময় তরুণদের মানে পথ প্রদর্শক, কিংবা সে আপ্রাণ চেষ্টা করছেন লেখার জন্য। এবং ওনার বই খুব গুরুত্বপূর্ণ দুটি বই বেরিয়েছে, আদিবাসীদের অধিকার নিয়ে, আরেকটা হচ্ছে কোটা সম্পর্কিত। হ্যাঁ, তো আমি চাই যে হাজং সম্প্রদায় থেকে যেমন সোহেল হাজং এগিয়ে আসছে, এভাবে ব্রো সম্প্রদায় থেকে যেমন ইয়াঙ্গান ব্রো, একইভাবে আমরা মণিপুরি থেকে একে সেরাম দাদা, শ্রদ্ধাভাজন ওনারা আসছেন, ঠিক একইভাবে যেন আরো নতুন নতুন ইয়াংরা যেন আসে, এবং আমরা যেন তাদেরকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা যেহেতু মূল স্রোত ধারায় চেষ্টা করছি, কি বন্ধু, যেমন আমাদের অনেক বড় ভাই শ্রদ্ধাভাজনরা আছেন মূল স্রোত ধারায়, ওনারা যেন আমাদের মতো তরুণদেরকে নিয়ে আসে, যেন আমরা যেন হাত ধরে আমাদেরকে নিয়ে আসলে একজন একদম তরুণ হাজং ছেলে, কোচ ছেলে, বানাই ছেলে, সে সাহসের সাথে আসতে পারবে, বড় ভাইরা যদি হাত ধরে নিয়ে আসে। তো কাউকে পিছনে ফেলে নয় না, কারো সাহিত্যকে পিছনে ফেলে নয়, আমরা সবার সাহিত্যকে নিয়ে মূল স্রোত ধারায় এগিয়ে যাব, এবং মূল স্রোত ধারায় এগিয়ে যাওয়ার জন্য বড় ভাইদের কর্তব্য করণীয় সেটা আপনারা করবেন, আমরা চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে গারো ভাষায় বলছে মিথ্যেলা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বন্ধুবর মিঠুন লাকসাম। আসলে তিনি আসলে এটি নিয়ে কাজ করেন, থকবিরিম একটি প্রকাশনী আসলে ভাষা সাহিত্য নিয়ে কাজ করেন আদিবাসীদের। আমরা অবশ্যই তার সহযোগিতা পাবো বলে মনে করি। আমরা দুঃখিত, আসলে আমরা সবাইকে আরেকবার করে সুযোগ দিতে চেয়েছিলাম, আরো কবিতা শুনতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সেই সুযোগটি হচ্ছে না। আমরা একে সেরামদার কিছু কথা এবং একটি কবিতা যদি দাদা করতে পারেন তাহলে তার মাধ্যমে আজকে অনুষ্ঠানটি শেষ করব। এবং সাথে সাথে দুই একটি কবিতা আমাদের সংগৃহীত রয়েছে, যারা থাকতে পারেননি কিন্তু তারা বলেছেন যে আমাদের কবিতাগুলো একটু যাতে দেখানো হয়। আমরা দেখতে দেখতে শুনতে শুনতে আজকে অনুষ্ঠানটি শেষ করব। তার আগে একে সেরামদা, অনেকক্ষণ ধরে আপনি আছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আপনি দয়া করে আজকে অনুষ্ঠানটি আপনার শেষ কথাগুলো বলে, বা যদি একটি ছোট্ট কবিতা থাকে সেটি পাঠ করে আজকে অনুষ্ঠানটি আমরা এরপর দেখে শেষ করব। ধন্যবাদ একে সেরামদা। অসংখ্য ধন্যবাদ সোহেল হাজং। আসলে আমি প্রথম থেকে খুব মুগ্ধতার সাথে সমস্ত অনুষ্ঠান শুনছিলাম। বাংলাদেশের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর ভাষিক বৈচিত্র্য, আমাদের বিভিন্ন ভাষা এবং ভাবনার যে সৌন্দর্য, এটা আসলে মুগ্ধ হওয়ার মতো। কিন্তু আমাদের যেহেতু আগে বলেছি দাদা আপনার কানেকশনে মনে হয় সমস্যা, আমরা শুনতে পাচ্ছি না, একটু মাইক্রোফোনটা যে কাছে নিয়ে, হ্যাঁ একটু চেষ্টা করেন এখন। জি বলেন। না দাদা শোনা যাচ্ছে না। হ্যাঁ দাদা এখন শুনতে পারবো মনে হয়, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ পুরো অনুষ্ঠানটি শুনছি। হ্যাঁ দাদা বলেন, হ্যাঁ শোনা যাচ্ছে। অনুষ্ঠানে শুনছিলাম দর্শক বিভিন্ন বৈচিত্র্য, এটা আসলে মুগ্ধ করত। আমাদের এখন দরকার আমাদের এই বৈচিত্র্য নিয়ে, এই সৌন্দর্য নিয়ে জাতিগোষ্ঠীর কাছে মুধারার কাছে পৌঁছে যাওয়া। এই জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। আমি বুঝতে পারছি আমার নেটে কিছু সমস্যা করছে মনে হয়। আমি সত্য একটি কবিতা পড়েই শেষ করছি আমার বক্তব্য। আমি সোহেল হাজংকে ধন্যবাদ জানাই এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আগামীতে আমরা যেন আরো সংগঠিত এবং উদ্যোগ পারি, এই আশাবাদ থাকলো আমার। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। আমার কবিতার নাম হলো মিওইবা। মিওইবা মানে মানুষ। মিওইবারে ওয়াংখাদলাগলাবাদি নেমহাইয়াতিয়া নাংনা ওয়াংনা খুদ থাঙ্গাদলাগলাবাদি হে মিওইবা আতিয়াগে থাজা মুসুন থাওয়ান মিজাক অন্থু নিলাই থাকতা আতাই কায়াদিন নাংনা কোক নহিগাদাবা কায়াদিন ঠিক নেম দুনা লেখিগাদাবা নাং ওয়াঙো সাঙো হে মিওইবা
adu oregatan atia abu fangani khuba ammanungda বাংলায় মানুষ মানুষ যখন উঠয় আকাশ তখন নিচে নেমে আসে ঊর্ধ্বমুখী হয়ে মানুষ আকাশের চাঁদ ও তারা গগরি খাবে মাটি ও ঘাসে আর কত নত যা হবে তুমি আর কত বামন হবে তুমি উঁচু হও দীর্ঘ হও হে মানুষ আকাশকে তখন তুমি দুহাতে ছোঁবে আমরা সবাই মানুষ হতে চাই আমরা উঁচু হতে চাই দীর্ঘ হতে চাই আকাশে ছুঁতে চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি একে সেরাম দাস, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কবিতা পাঠ করেছি সকলকে জানাচ্ছি। আমরা এখন এই শেষ মুহূর্তে যে কবিতাগুলো শোনা হয়নি সেই কয়েকজন কবির কবিতা শুনতে শুনতে নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ফুগিদি রাঙা সিকসিক বেলানে মন দে গেল বিশাল ফল্লা ফুল্লি হারাই হদে দিবে কো ফেগো হল রাঙ্গামাতে হালা ফিজ করছে ফদত হালা তুমা আফুরা তেলবাত লিগিলে অসা গচ্ছে ট্যাক্সির ওজন নামলে হার নিবে দিবে তেন গুড়ো লগে আমি একজন গুড়নো আদত তাজা ফুল সরা আমা একজনও আদত ফুলে ফাগরে সাজিয়ে ফুলো ফাড়ায় ফুলসা আমি যে শহীদ মিনারর অজার উদন শহীদ মিনারর দুজিত অজার বরগাং হাক্কন ফর রোদু সদক ফুরি বরগাং তো হলো গদ্দন বিগিরি ফুলে ফুলে শহীদ মিনার সাজি আগে ফুল ফরি সালাম রফিক জব্বার দাগের মনোদক অজল আত্মারনি বরণ মিলন পূর্ণিমা ফরদক ফুরি আগুন ফুলো বিচ্ছন আমার ফুলো হুলুয়ান গজনার সোমারে সোমারে শহীদ মিনার সেরুমিক কেতুন আমা অক্কুরুন লাজাং লাজাং দরাং দরাং গুড়ি নিগিলি হিজেনো হবার সান হয়তো অরক নীলজ করে ফুলো হুলুয়ান সুমদন হিরোব্বা কত নিয়ালজি তারা হুত্তুন এলাক আওয়াদাগুড়ি এদক বিলন থারা এলাক শ্রীরাম বৌদ্ধ ভগবান বৌদ্ধ সূর্যসেন বৌদ্ধ দাগি তেল হজরা হজ্জালন দুই ঠিকঠাকগুলো তব তারারে ফুজর গরিবার ফরানে হইয়ে হালিক ফুজর গরিবার মাদেবার মধ্যন্দ সে মোহন নেই হাক্কন ফর বর্গান সাক্ষীর আগে ফোয়াং গুজুচ্ছে আওয়াজও দিল হাজার হাজার অরব মাদিও দিলাক আমি হি ফিরে যাব এজতে বছর এই অক্ত থিয়ার এবং ভগবান বৌদ্ধ দাগি হজ্জালত হয় দিন আমাদের আগেবা শহীদ মিনারর দুজিত কাজিরা গড়ান গিরগিরে উদিল হাই হুড়ো মানুষজন লড়ি চড়িয়েও দিলাক আমি হনু জবাব দিল আমি জবাব দিলেও তারা হি আমার বীর বিচ্ছে হচ্ছ যে বিজল আত্মাব মেললে আদো থিও দিবা শহীদ মিনার পিচ্ছে ফেলে এলো হারু চোখ বিজি লাখিনা হেউ চোখ ফুজি লাখিনা হারুই দুঃখী তুমুলো খিলিল থার গুড়ি নপাল হাক্কন ফর আমি লারে লারে কানা হিচ্ছে জিরেন নেই পদ তেল ডিজেলর পুরা বাজু নগর মিজে গেল পেবক সাক্রাং ফুলা ফুলা পাঞ্চি পারতন্তেনে পেবক সাক্রাং ফুলা ফাই তো ফাক ফাইনিয়া ফাইনান্দ্রা খাপ ফাইলা ফুলানি বুতুমনি যা ফাইনান্দ্রা ফাইলাংলা চাইনা বেড়ে ফাইনান্দারা আনি ফুলা পাঞ্চি তফাক নিয়া খাপ টানতেনে আনি বাগানছি ফুলানি বুতুমনি যা মনসুমানু চামা আগেনি হানা নুক চাহাতাই তফাক গাঙ্গাই নিয়া ফাই নান্দারা ফাই লুগা জেনে চাইনে ফাই লুগা জিনি খাও বুথুমছি পেবক সাক্রাং ফুলা লাম্পারসি পুরতো পাঞ্চুক পান্নি তুলা Sidhu Kanu Ras Daina Juri Tekin Durub Akan Disam Hor Joy Joy Hoho Teku Guhe Rakana Dungui Dungui Hor Daina Jumur Jumur Taram Disam Hor Taram Teku Laha Jalakan Alang Hona Daina Lili Biti Baha Telang Saja Sidhu Kanu Ras Daina Palong Tekin Durub Akan Disam hor seri bicer katha Deina lei aku kan এই অনুষ্ঠানে আমি একটি স্বরচিত হাজং ভাষায় লেখা কবিতা পাঠ করব। কবিতাটির নাম হলো হপন।
ও মোলা হাজং ভৈ আরো বইনি গেল রাতিনি ঘুমলে তোরা কই কই হপন দেখে ই কম বেশি তো হুবই হপন দেখে আরো ও হপন দাগে নিয়ে মুসুন বিবুর হয়ে গপকে থাকে তোরা হারা দিন মান আমরা জীবনলা বাস্তবতা হপন গেল তোরা কি দেখে উঙ্ককে বাস্তব হপন গেল আগ বাঙা বাস দকন কুঞ্চ ঝিপিং ঝাপাং হয়ে রোদ না লাগা জীবনরা বেলা মুখ না দেখা আমলা হপনরা দিন বদললা পালাই আজি জীবন যাপনলা মান উন্নতি হলুব হাজং গিলল বুড়ির অঙ্ককে শক্তপক্ত নিয় একেবারে নরম নর বরে আয় হাজং ভৈ আরো বইনি গেল আমরা খুবই বাস্তবতা হপন দেখুন শুনি পুনকে জীবনল নিজল জীবনটাকে সুন্দর ও হাজং জাতিল গরিরেকে শক্তপক্ত করং যত জমি সব ফুরাইলি বেচ কিনকে শেষ এখনো কিন্তু হে হাই সুদেক টাকুয়া ক্রেশ গত পরশু মহাজনুয়া ঘাড়া উপর এলে হেলাই ফের জান এক গেলায় 50,000 এখনো হ্যাঁ আগেক টাকা জের খুবই শাসাইকে কেই গেলাই এহি টাকুয়া নাই দিয়া পারলে আর এভরি কিন্তু খোলকে লেগ দেয় আমার টিঙ্গে ঘাড় কাউতো বাবু কিষান লাগে কাথোয়া শুনকে গালে দিলিও হাত জুয়ান জুয়ান গিদরা লইকে কাহা কেটিবে রাত এখন আমার এই জগতে বাঁচেক নেখায় আস মনে হেই রাহালে মর যায় নির্টিয়াম লইকে ফাঁস। আর এই কবিতাটাই যদি আমি বাংলা ভাষায় বলি তাহলে এরকম হবে, জমা জমি সব ফুরিয়েছি বেচাকেনা করে শেষ, কিন্তু এখনো আছে সুদের টাকার রেশ। গত পরশু মহাজন ঘরের উপর এসেছিল ফের, জানিয়ে গেছে 50,000 এখনো আছে আগের টাকার জের। খুবই শাঁসিয়ে বলে গেল এই টাকাটা দিতে না পারলে আর এবার কিন্তু খুলে নিবে আমার টিনের ঘর। বলো তো ভাই কেমন লাগে, কথা শুনে গালে দিলাম হাত, বড় বড় ছেলে মেয়েদের নিয়ে কোথায় কাটাবো রাত। এখন আমার এই জগতে বাঁচার নাই আশা, মনে হচ্ছে মরে যাব গলায় নিয়ে ফাঁস।